أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ربي زدني علما ربي زدني علما রব্বি জিদনি ইলমা। আমাদের আলোচনা আজকের সকালের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ফুল রিভিশন। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন 2018 সালের 63 নং আইন। মাদকদ্রব্য আইন একবার সংশোধন হয় 2020 সালে। মাদকদ্রব্য আইন ধারা এক ধারায় বলা আছে মাদকদ্রব্য আইনের পরিচিতি, কার্যকারিতা, তারিখ। ধারা 2 বলা আছে বিভিন্ন বিষয়ের সংজ্ঞা। বিভিন্ন বিষয়ের সংজ্ঞা ধারা 2 আছে অ্যালকালয়েড, অ্যালকোহল আছে। ধারা 2 এর 4 আছে অ্যালকালয়েড। ধারা 2 এর 5 আছে অ্যালকোহল। ধারা 2 এর 24, ধারা 2 এর 24 আছে বিয়ার। ধারা 2 এর 25 আছে ব্রিওয়ারি। ধারা 2 এর 29 আছে মাদক দ্রব্য। মাদক দ্রব্য বলতে কি বোঝায়? যেগুলা পান করলে, গ্রহণ করলে, সেগুলা পান করার পর বা গ্রহণ করার পর কি কোনো মানুষ নেশাগ্রস্ত হয়, এগুলাই কি মাদক দ্রব্য। এখানে সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ ধারা 2 এর 29 মাদক দ্রব্য, আর ধারা 2 এর 31 মাদকাসক্ত ব্যক্তি বা মাদকাসক্ত। মাদকাসক্ত বলতে কি বোঝায়? মাদকাসক্ত অর্থ শারীরিকভাবে এবং মানসিকভাবে যে ব্যক্তি মাদক দ্রব্যের উপর নির্ভরশীল, অর্থাৎ মাদক দ্রব্য ছাড়া যার চলে না, মাদক দ্রব্য ছাড়া যার চলে না এমন কোন ব্যক্তি, বা অভ্যাসবশে যে ব্যক্তি মাদক দ্রব্য গ্রহণ করে, ব্যবহার করে বা সেবন করে, এই ব্যক্তিকেই মাদকাসক্ত ব্যক্তি বলে বা মাদকাসক্তি ব্যক্তি বলে। ধারা 2 এর 31, ধারা 2 এর 31। ধারা 9, ধারায় আরেকদিন পড়ছিলাম কি, যে অ্যালকোহল ব্যতীত অন্যান্য মাদক দ্রব্যের উৎপাদন ইত্যাদি নিষেধ। যখন ইত্যাদি থাকবে তখনই মনে করবেন উৎপাদন, সাথে আরো অনেক কিছু আছে। উৎপাদন, পরিবহন, আমদানি, রপ্তানি, ক্রয় বিক্রয়, হস্তান্তর, অর্পণ, প্রেরণ, তারপর গুদামজাতকরণ, রক্ষণাবেক্ষণ, নিয়ন্ত্রণ, এগুলো প্রভৃতি কিছুই কি করা যাবে না, করা যাবে না। কি ব্যতীত করা যাবে না? পাস, পারমিট বা লাইসেন্স ব্যতীত এগুলা করা যাবে না। যদি পাস, পারমিট বা লাইসেন্স থাকে তাহলে আবার এগুলা কার্যক্রম সম্পূর্ণ করা যাবে। ধারা 9। ধারা 10 বলা হয়েছে অ্যালকোহল উৎপাদন করা যাবে না। অ্যালকোহল ইত্যাদির ক্ষেত্রে কি বিধিনিষেধ? অ্যালকোহল উৎপাদন ইত্যাদির ক্ষেত্রে বিধিনিষেধ। ধারা 10, ধারা 10। ধারা 11, ধারা 11তে বলা আছে কি পানের ক্ষেত্রে বিধিনিষেধ। কে পান করতে পারবে আর কোন ব্যক্তি পান করতে পারবে না। ধারা 11। ধারা 11টা খুবই গুরুত্বপূর্ণ, অ্যালকোহল পান ইত্যাদির ক্ষেত্রে বিধিনিষেধ। তাহলে ধারা 9 পড়লাম অ্যালকোহল ব্যতীত অন্যান্য মাদকদ্রব্য উৎপাদনে কি বিধিনিষেধ। ধারা 10 অ্যালকোহল উৎপাদনে বিধিনিষেধ। ধারা 11 অ্যালকোহল পানের ক্ষেত্রে বিধিনিষেধ। ধারা 11-1, ধারা 11-1, কোন ব্যক্তি লাইসেন্স, পারমিট বা পাস ব্যতীত অ্যালকোহল পান করতে পারবে না। কিন্তু চিকিৎসার প্রয়োজনে যদি অ্যালকোহল পান করার প্রয়োজন হয় বা অ্যালকোহল গ্রহণ করার যদি প্রয়োজন হয়, তাহলে যে কোনো সিভিল সার্জন ডাক্তার অথবা সরকারি হসপিটালের সর্বনিম্ন সহযোগী অধ্যাপকের লিখিত ব্যবস্থাপত্র ব্যতীত অ্যালকোহল পান করা যাবে না। ধারা 11-1। আর কোন মুসলমানকে অ্যালকোহল পান করার জন্য পারমিট প্রদান করা যাবে না। চিকিৎসা ব্যতীত পারমিট প্রদান করা যাবে না। তাহলে 11-1 ধারায় এমসিকিউ আসতে পারে। এমসিকিউ কি এমসিকিউ আসতে পারে? যে কোনো মুসলমানকে অ্যালকোহল পান করতে দেওয়া যাবে না বা অ্যালকোহল পানের পারমিট দেওয়া যাবে না। ধারা কত? ধারা 8, 9, 10, 11। তাহলে ধারা 11। আর যদি বলা হয় কোন ডাক্তারের ব্যবস্থাপত্র মতে চিকিৎসার ক্ষেত্রে অ্যালকোহল পান করা যাবে? যে কোনো ডাক্তার, সিভিল সার্জন ডাক্তার, তারপরে মনে করেন সহযোগী অধ্যাপক,
সবাই বা যে কোনো ডাক্তার। ঠিক আছে, এর উত্তর হবে সিভিল সার্জন ডাক্তার অথবা সরকারি হসপিটালের সহযোগী অধ্যাপকের ব্যবস্থাপত্র মতে। আর এমসিকিউ থাকতে পারে, যদি সহযোগী অধ্যাপক অথবা সিভিল সার্জন ব্যবস্থাপত্র দেন তাহলে সেই ব্যবস্থাপত্র কিরূপ হবে? লিখিত ব্যবস্থাপত্র হবে, মৌখিক হবে, বা লিখিত ব্যবস্থাপত্র এবং মৌখিক ব্যবস্থাপত্র উভয়ই, অথবা একটিও নয়। তাহলে অবশ্যই ব্যবস্থাপত্র কিরূপ হবে? লিখিত ব্যবস্থাপত্র হবে। লিখিত ব্যবস্থাপত্র ছাড়া এই মাদকদ্রব্য ওষুধ হিসেবে সেবন করা যাবে না। ধারা 11-1। ধারা 11-2। 11 দিয়ে বলা হয়েছে মুচি মেথড ডোম চা শ্রমিক। মুচি যারা আমাদের জুতায় সেলাই করে, বিভিন্ন জুতার কাজকর্ম করে। তারপর মেথর, মেথর তো আমরা জানি মেথরদের কি কাজ। ডোম যারা বিভিন্ন হসপিটালে মর্গে, না, ডোম তো মর্গেই কাজ করে না? ডুম মর্গে কাজ করে। মর্গে কাজ করে এর ডোম। তারপরে এই জাতীয় যে ক্ষুদ্র নৃগোষ্ঠী আছে, উপজাতি আছে, যারা এই সকল উপজাতির এক নিজস্ব কিছু আপনার মদ তৈরি করে ওরা নিজস্বভাবে। মেথররাও নিজস্বভাবে ওই তাড়ি জাতীয় কিছু তৈরি করে। এই সকল পানের ক্ষেত্রে, বা ওরা নিজস্বভাবে উপজাতি যারা আছে তারা যে মদ তৈরি করে, এই সকল মদ পানের ক্ষেত্রে কি হবে না? 11-1 যে বিধি বলা আছে সেই বিধি প্রযোজ্য হবে না। এখানে তারা কি করতে পারবে? এখানে তাদের নিজেদের তৈরি প্রস্তুতকৃত এই পচুই, তারপর তাড়ি, তারপর এই যে উপজাতি কর্তৃক তৈরি মদ, এই মদ পানের ক্ষেত্রে কোনো কিছুই প্রযোজ্য হবে না। ধারা 11-2। আর 11-3 বলা হয়েছে উপধারা 1 যা কিছুই থাকুক না কেন, 3 কতে বলা হয়েছে লাইসেন্সধারী ব্যক্তি, যে ব্যক্তিকে সরকার কর্তৃক লাইসেন্স দেওয়া হয়েছে, অথবা মহাপরিচালক কর্তৃক বা মহাপরিচালক কর্তৃক ক্ষমতাপ্রাপ্ত অপর কোনো অফিসার কর্তৃক, যে ব্যক্তি লাইসেন্স প্রাপ্ত বা পারমিট বা পাসধারী, সেই ব্যক্তি যে কোনো বারে বসে কি করতে পারবেন? অ্যালকোহল পান করতে পারবেন, সেক্ষেত্রে কোনো বিধিনিষেধ নাই। অর্থাৎ যার পারমিট আছে, পাস আছে, তাকে কি দেওয়া হয়েছে যে আপনি পান করতে পারবেন, কোনো সমস্যা নেই। আর 11-3 খতে বলা হয়েছে বিদেশি কূটনৈতিক ব্যক্তিগণ, যারা বিদেশি কূটনৈতিক আছেন এই সকল ব্যক্তিগণ যারা দেশে অবস্থান করেন তারা কি করতে পারবেন? এই সকল অ্যালকোহল আমদানিও করতে পারবেন, অথবা অ্যালকোহল তারা কি করতে পারবেন? পানও করতে পারবেন। ধারা 11-3। তা ধারা 11-1 মুসলমানকে পান করার জন্য পাস পারমিট প্রদান করা যাবে না। আর মুসলমান যদি পানের ক্ষেত্রে যদি প্রয়োজন হয় তাহলে মুসলমানের যদি এই চিকিৎসার ক্ষেত্রে যদি পান করার প্রয়োজন হয় তাহলে সিভিল সার্জন অথবা সহযোগী অধ্যাপকের লিখিত ব্যবস্থাপত্র অনুযায়ী কি করতে পারবে? পান করতে পারবে বা সেবন করতে পারবে। ধারা 11-1। 11 দিয়ে বলা হয়েছে মুসি মেথরডম ক্ষুদ্র নৃগোষ্ঠী, চা শ্রমিক, তারপরে উপজাতি যারা নিজেরা তারি পশুই অথবা বিভিন্ন ধরনের মদ প্রস্তুত করে, তাদের প্রস্তুতকৃত মদ পানের ক্ষেত্রে এই বিধিনিষেধ প্রযোজ্য হবে না। আর 3 বলা হয়েছে যে সকল ব্যক্তির পাস পারমিট বা লাইসেন্স আছে তারা যে কোনো লাইসেন্সধারী বারে বসে কি করতে পারবেন? এই মদ বা এই অ্যালকোহল কি করতে পারবেন? পান করতে পারবেন, সেখানে কোনো বিধিনিষেধ নাই। তারপর খতে বলা হয়েছে যারা বিদেশি কূটনৈতিকগণ দেশে বিভিন্ন কাজকর্মের জন্য আছেন তারা কি করতে পারবেন? মদ পান করতে পারবেন বা আমদানি রপ্তানিও করতে পারবেন। ধারা 11-3। ধারা 12। তাহলে ধারা 11-1 পড়ছিলাম যে ডাক্তারের ব্যবস্থাপত্র। ধারা 12তে এই মাদকদ্রব্যের ব্যবস্থাপত্র সম্পর্কে বিধিনিষেধ। মাদকদ্রব্যের ব্যবস্থাপত্র কে দিতে পারবেন আর কে দিতে পারবেন না? চিকিৎসক ব্যতীত অন্য কোনো ব্যক্তি মাদকদ্রব্যের ব্যবস্থাপত্র দিতে পারবে না। এখন আপনার চিকিৎসার জন্য বা আপনার শরীরের কোনো রোগ ব্যাধির জন্য যদি মাদকদ্রব্য যদি প্রয়োজন হয়, সেটার ব্যবস্থাপত্র কে দিতে পারবেন? ডাক্তার। একজন ডাক্তার বাড়িতে তো একজন ইঞ্জিনিয়ারের পক্ষে দেওয়া সম্ভব না, অথবা একজন শিক্ষকের পক্ষেও এই ব্যবস্থাপত্র লেখা সম্ভব না। এই ব্যবস্থাপত্র লিখতে গেলে অবশ্যই কোনো একজন ব্যক্তিকে ডাক্তার হতে হবে। আর যে ব্যক্তি ডাক্তার তিনি এই ব্যবস্থাপত্র লিখতে পারবেন, কিন্তু এই ডাক্তারের ভিতরে সর্বনিম্ন একজন সহযোগী অধ্যাপক হতে হবে। এই অধ্যাপকের
লিখিত ব্যবস্থাপত্র মতো কি করতে পারবেন আপনি বা যে কোনো ব্যক্তি মাদকদ্রব্য ঔষধ হিসেবে গ্রহণ করতে পারবেন অথবা সেবন করতে পারবেন, ধারা 12(1)। ধারা 12 বলা হয়েছে যে মাদকদ্রব্য সংক্রান্ত যে ব্যবস্থাপত্র দিবেন তিনি অবশ্যই একজন ডাক্তার হতে হবে, ডাক্তার ছাড়া অন্য কোনো ব্যক্তি মাদকদ্রব্যের ব্যবস্থাপত্র দিতে পারবেন না। ধারা 12(1)। ধারা 12 দিয়ে বলা হয়েছে উপধারা 1-এর অধীন যদি কোনো ব্যবস্থাপত্র দেওয়া হয় তাহলে সেই ব্যবস্থাপত্র অনুযায়ী একবারের বেশি মাদকদ্রব্য ক্রয় করা যাবে না। তাহলে এখানে যদি এমসিকিউ হয় যে মাদকদ্রব্যের ব্যবস্থাপত্র অনুযায়ী বা ডাক্তারের বা চিকিৎসকের বা সিভিল সার্জনের অথবা সহযোগী অধ্যাপকের লিখিত ব্যবস্থাপত্র অনুযায়ী যদি কোনো মাদকদ্রব্য ওষুধ হিসেবে সেবন করার প্রয়োজন হয় তাহলে সেই ব্যবস্থাপত্র মোতাবেক কতবার, সর্বোচ্চ কতবার মাদকদ্রব্য ক্রয় করা যাবে? 5 বার, 6 বার, 3 বার, একবার? সর্বোচ্চ একবার। উত্তর হবে সর্বোচ্চ একবার মাদকদ্রব্য ক্রয় করা যাবে, তার বেশি মাদকদ্রব্য ক্রয় করা যাবে না। ধারা 12। ধারা 13। ধারা 13। 13তে বলা হয়েছে মাদকদ্রব্যের লাইসেন্স, পারমিট বা পাস কে দিতে পারবেন, কতদিনের জন্য দিতে পারবেন। আর ধারা 14তে বলা হয়েছে কাকে দেওয়া যাবে অথবা কোন ধরনের ব্যক্তিকে দেওয়া যাবে সেই ক্ষেত্রে বিধিনিষেধ। তাহলে ধারা 13তে কে দিতে পারবেন, কতদিনের জন্য দিতে পারবেন, আর ধারা 14তে কাকে দেওয়া যাবে, কখন দেওয়া যাবে। এগুলো মনে রাখার জন্য আপনাকে কিছু টেকনিক ব্যবহার করতে হবে, যেমন ধারা 1-এ কার্যকারিতা, 2-এ সংজ্ঞা, ধারা 9-এ বলা হয়েছে অ্যালকোহল ব্যতীত অন্যান্য মাদকদ্রব্য পানের ক্ষেত্রে বিধিনিষেধ। তারপরে উৎপাদনে বিধিনিষেধ, ধারা 10-এ বলা হয়েছে অ্যালকোহল উৎপাদনে বিধিনিষেধ। ধারা 11-তে বলা হয়েছে যে কোন কোন ক্ষেত্রে অ্যালকোহল পান করা যাবে না, অ্যালকোহল পানের ক্ষেত্রে বিধিনিষেধ। ধারা 12-তে বলা হয়েছে অ্যালকোহলের ব্যবস্থাপত্র বা কোন ব্যক্তি ব্যবস্থাপত্র দিতে পারবেন না ব্যবস্থাপত্র সম্পর্কে বিধিনিষেধ। ধারা 13-তে বলা হয়েছে কোন ব্যক্তি বা কোন অফিসার এই পাস, পারমিট বা লাইসেন্স প্রদান করতে পারবেন, কতদিনের জন্য প্রদান করতে পারবেন। আর 14তে বলা হয়েছে কোন ব্যক্তিকে প্রদান করা যাবে আর কোন ব্যক্তিকে প্রদান করা যাবে না। আর ধারা 16-তে বলা হয়েছে লাইসেন্স কখন বাতিল করা যাবে বা কোন ক্ষেত্রে বাতিল করতে পারবেন। আর ধারা 17-তে বলা হয়েছে লাইসেন্স কখন সাময়িকভাবে বাতিল করা যায়। তাহলে ধারা 13-তে কে দিতে পারবেন, ধারা 14-তে কাকে দিতে পারবেন, ধারা 16-তে কখন লাইসেন্স বাতিল করা যাবে, ধারা 17-তে কোন ক্ষেত্রে লাইসেন্স সাময়িকভাবে স্থগিত করা যাবে। আর ধারা 18-তে বলা হয়েছে অন্যান্য যে লাইসেন্স আছে বা কতিপয় লাইসেন্স, এই লাইসেন্স ব্যতীত কতিপয় লাইসেন্স যেগুলো আছে সেগুলো লাইসেন্স কোন কোন ক্ষেত্রে কি করা যায়, সাময়িকভাবে স্থগিত বা বাতিল করা যায়। ধারা 18। তাহলে ধারা 13-তে বলা হয়েছে কি, কোন অফিসার বা কোন ব্যক্তি এই লাইসেন্স, পারমিট বা পাস প্রদান করতে পারেন। ধারা 13। ধারা 13-1, মহাপরিচালক নিজে প্রদান করতে পারেন, অর্থাৎ মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন বা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর যে আছে, অধিদপ্তরের একজন মহাপরিচালক আছেন। মহাপরিচালক আছেন যিনি কি করতে পারেন, এই লাইসেন্সটা প্রদান করতে পারেন। বাংলাদেশ পুলিশের যেমন আইজিপি মহোদয় আছেন, সেনাবাহিনীর যেমন আপনার জেনারেল আছেন, সর্বোচ্চ যে আপনার অফিসার আছেন, সেই অফিসার এগুলো অফিসার কি করতে পারেন, অধস্তন যে অফিসার যে কার্যক্রমগুলো পালন করতে পারেন সেগুলার ক্ষমতা অটো তিনি প্রয়োগ করতে পারেন। এখানে 13 ধারায় বলা আছে যখন মহাপরিচালক এই লাইসেন্স দিতে পারেন অথবা মহাপরিচালক কর্তৃক ক্ষমতাপ্রাপ্ত অপর কোনো অফিসারও কি করতে পারেন, এই লাইসেন্স, পারমিট বা পাস প্রদান করতে পারেন। কিন্তু প্রত্যেকটা লাইসেন্সই, আপনার মাদকদ্রব্যের লাইসেন্স হোক, অস্ত্রের লাইসেন্স হোক অথবা মোটরযান চালানোর জন্য লাইসেন্স হোক, যে কোনো লাইসেন্সই প্রদান করা হোক না কেন, প্রত্যেকটা লাইসেন্স প্রদানের ক্ষেত্রে কিছু ফিস প্রদান করতে হয়, কিছু শর্ত প্রদান করতে হয়। শর্তগুলো কে প্রদান করেন, কর্তৃপক্ষ। যে কর্তৃপক্ষ আপনাকে লাইসেন্স প্রদান করবে সেই কর্তৃপক্ষ আপনাকে কিছু শর্ত প্রদান করবে, সে কর্তৃপক্ষের নিকট ফিস প্রদান করতে হবে, যেটা সরকারি রাজস্বে কি হবে বা কোষাগারে জমা হবে। এই ফিস প্রদান সাপেক্ষে বা কিছু শর্ত সাপেক্ষে ওই মহাপরিচালক অথবা মহাপরিচালক কর্তৃক ক্ষমতাপ্রাপ্ত কোনো অফিসার কোনো ব্যক্তিকে লাইসেন্স, পারমিট বা পাস প্রদান করতে পারেন। ধারা 13-1। ধারা 13-2 বলা হয়েছে লাইসেন্স, পারমিট বা পাস প্রদান করা হলে কতদিনের জন্য প্রদান করতে হবে, যে দিনই প্রদান করা হোক না কেন ওই অর্থ বছরের জন্য তাকে কি করতে হবে, এই লাইসেন্স, পারমিট বা পাস প্রদান করতে হবে। ধারা 13-2।
লাইসেন্স পারমিট বা কে লাইসেন্স পারমিট বা পাস কে প্রদান করতে পারেন, কতদিনের জন্য প্রদান করতে পারেন, আর নবায়নের ক্ষেত্রে করণীয় কি? একটানা যদি 3 বছর কোনো ব্যক্তি লাইসেন্স পাওয়ার পর নবায়ন না করেন, তাহলে তার ওই লাইসেন্স আর নবায়নযোগ্য হবে না, অর্থাৎ ওই ব্যক্তি লাইসেন্স আর পুনরায় নবায়ন করতে পারবেন না, ওরা অটো বাতিল বলে গণ্য হবে। ধারা 13। ধারা 14, কোন ব্যক্তিকে বা কোন কোন ব্যক্তিকে এই পাস পারমিট বা লাইসেন্স প্রদান করা যাবে, কখন প্রদান করা যাবে? ধারা 14। ধারা 14 এক, ধারা 14 ক, ধারা 14 কতে বলা হয়েছে কোনো ব্যক্তি যদি নৈতিক স্থলনজনিত নৈতিক স্থলনজনিত কোনো অপরাধে দোষী সাব্যস্ত হয়ে 500 টাকা জরিমানা, 3 মাসের কারাদণ্ড হয়, অথবা 500 টাকা যদি জরিমানা হয়, তাহলে সেই 3 মাস কারাদণ্ড ভোগের পর অথবা 500 টাকা অর্থদণ্ড প্রদান করার পর যদি 5 বছর অতিবাহিত না হয়, দুইটা ক্ষেত্রেই, 3 মাস কারাদণ্ডের ক্ষেত্রেও 5 বছর, আর 500 টাকা অর্থদণ্ডের ক্ষেত্রেও যদি 5 বছর অতিক্রান্ত না হয়, তাহলে ওই ব্যক্তিকে মাদকদ্রব্যের লাইসেন্স পারমিট বা পাস প্রদান করা যাবে না। ধারা 14 ক। ধারা 14 ক। তাহলে এখান থেকে একটা এমসিকিউ আসতে পারে। এমসিকিউটা কিরূপ হতে পারে? যদি কোনো ব্যক্তি 3 মাসের কারাদণ্ড হয়, তাহলে সেই ব্যক্তিকে লাইসেন্স প্রদানের ক্ষেত্রে করণীয় বা বিধিনিষেধ কি? করণীয় কি বা বিধিনিষেধ কি? তাকে 5 বছর পূর্বে বা তা 5 বছর পূর্বে লাইসেন্স প্রদান করা যাবে, বা 5 বছরের পরে লাইসেন্স প্রদান করতে হবে, বা 3 বছর পর লাইসেন্স প্রদান করা যাবে, অথবা 4 বছর পর লাইসেন্স প্রদান করা যাবে। তাহলে সঠিক উত্তর হবে, যদি কোনো ব্যক্তি নৈতিক স্থলনজনিত কোনো অপরাধে 3 মাসের কারাদণ্ড হয় বা কোনো কারাদণ্ড হয়, তাহলে সেই কারাদণ্ড ভোগের পর 5 বছর অতিবাহিত না হওয়া পর্যন্ত কি করা যাবে না, তাকে লাইসেন্স পারমিট বা পাস প্রদান করা যাবে না। অথবা 500 টাকা যদি অর্থদণ্ড হয় বা জরিমানা হয়, তাহলে সেই অর্থদণ্ড প্রদানের পর 5 বছর যদি আদায় না হয়, অতিবাহিত যদি না হয়, তাহলে তাকে কি করা যাবে না, লাইসেন্স প্রদান করা যাবে না। ধারা 14 ক। ধারা 14 ক। খতে বলা হয়েছে তিনি যে কোনো ধরনের অপরাধে যদি দণ্ডিত হয়, প্রথম দণ্ড কি? 3 মাসের কারাদণ্ড, 500 টাকা অর্থদণ্ড। তারপরে 14 খতে বলা হয়েছে যে কোনো প্রকার দণ্ডে যদি দণ্ডিত হয়, তাহলে তাকে লাইসেন্স প্রদান করা যাবে না। গতে বলা হয়েছে লাইসেন্স পারমিট বা পাশের যদি শর্ত ভঙ্গ করেন, তাহলে ওই ব্যক্তিকে পুনরায় কি করা যাবে না, লাইসেন্স পারমিট পাস প্রদান করা যাবে না, তার লাইসেন্স পারমিট বা পাস কি হবে, বাতিল হয়ে যাবে। কি হবে? বাতিল হয়ে যাবে। ধারা 14 গ। ধারা 13 যে বিষয়টি ছিল, কে প্রদান করতে পারেন? মহাপরিচালক অথবা মহাপরিচালক কর্তৃক ক্ষমতাপ্রাপ্ত অপর কোনো অফিসার। কাকে প্রদান করতে পারেন? ধারা 14-তে বলা হয়েছে যে ব্যক্তি নৈতিক স্থলনজনিত অপরাধে দোষী সাব্যস্ত হবে, 3 মাস কারাদণ্ড হবে অথবা 500 টাকা অর্থদণ্ড হবে। 3 মাস কারাদণ্ড ভোগের পর অথবা 500 টাকা অর্থদণ্ড আদায় করার পর যদি 5 বছর অতিক্রান্ত না হয় বা অতিবাহিত না হয়, তাকে লাইসেন্স পারমিট বা পাস প্রদান করা যাবে না। খতে বলা হয়েছে যে কোনো প্রকার দণ্ডে যদি দণ্ডনীয় হয়, তাকে লাইসেন্স প্রদান করা যাবে না। আর গতে বলা হয়েছে এই লাইসেন্স পারমিট বা পাস যদি প্রদান করা হয়, তারপরে সে যদি শর্ত লঙ্ঘন করে বা ভঙ্গ করে, তাহলে তার লাইসেন্স পারমিট বা পাস বাতিল হয়ে যাবে। ধারা 14 গ। ধারা 16। ধারা 16তে বলা হয়েছে কি, লাইসেন্স বাতিল। কোন ক্ষেত্রে লাইসেন্স বাতিল হতে পারে, অর্থাৎ মাদক দ্রব্যের যে লাইসেন্সটা প্রদান করা হয়, সেই লাইসেন্সটা কখন বা কোন ক্ষেত্রে বাতিল হয়ে যায় বা বাতিল করা যায়? ধারা 16। ধারা 16-র 1, যদি কোনো ব্যক্তি লাইসেন্স পারমিট বা পাশের শর্ত যদি ভঙ্গ করে, অর্থাৎ যে শর্তে যে শর্তে 13 ধারা অনুযায়ী মহাপরিচালক অথবা মহাপরিচালক কর্তৃক ক্ষমতাপ্রাপ্ত কোনো অফিসার যে শর্তে লাইসেন্স প্রদান করবেন, সেই ব্যক্তি যদি কোনো শর্ত লঙ্ঘন করে অথবা মাদকদ্রব্য অপরাধের জন্য দণ্ডিত হয়, মাদকদ্রব্যের কোনো অপরাধের জন্য দণ্ডিত হয়, তাহলে দণ্ডিত হওয়ার পর সেই ব্যক্তিকে কারণ দর্শানোর সুযোগ দিয়ে তার লাইসেন্স কি করা যাবে, বাতিল করা যাবে। যে আপনি কেন মাদকদ্রব্যের অপরাধ করলেন, অথবা আপনি কেন লাইসেন্সের শর্ত ভঙ্গ করলেন, এই বিষয়ে আপনাকে কারণ দর্শানো হলো, কারণ দর্শানোর সুযোগ দিয়ে লাইসেন্সটা বাতিল করা যায়। ধারা 16-1।
ধারা 16(2) বলা হয়েছে এই যে লাইসেন্সটা বাতিল করা হলো, এই লাইসেন্সটা বাতিল যদি 16(2) আদেশটা যদি অধস্তন অফিসার দেয়, অধস্তন বলতে এখানে মহাপরিচালক কর্তৃক ক্ষমতাপ্রাপ্ত অধস্তন কোনো অফিসার বা কোনো কর্মকর্তা যদি এই আদেশটি দেয় লাইসেন্স বাতিলের, তাহলে ওই ব্যক্তি, সংক্ষুব্ধ ব্যক্তি, পরবর্তী 30 দিনের মধ্যে, যেদিন আদেশ দেবেন সেই আদেশ দেওয়ার তারিখ হতে পরবর্তী 30 দিনের মধ্যে মহাপরিচালক বরাবর আপিল করতে পারবেন। তাহলে ধারা 16(1) বাতিল, ধারা 16(2) আপিল। আপিল কোথায় করা যাবে? আপিল সংক্রান্ত যদি প্রশ্ন হয়, এমসিকিউ প্রশ্ন হয় যে আপিল করার ক্ষেত্রে সময় কতদিন, 30 দিন, 45 দিন, 60 দিন, 75 দিন, অবশ্যই 30 দিন। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে সংক্ষুব্ধ ব্যক্তি যখন আপিল করবেন, আপিল করার ক্ষেত্রে সময় কতদিন? 30 দিন। ধারা 16তেও আপিল আছে, ধারা 17তেও আপিল আছে। ধারা 16তে লাইসেন্স বাতিল, আর ধারা 17তে লাইসেন্স সাময়িকভাবে স্থগিতকরণ। 1 মাস, 1.5 মাস, 2 মাস, 15 দিন, 20 দিন, 25 দিন, ঠিক আছে? এরূপ সময়ের জন্য স্থগিত করা যায়। স্থগিত করলেও কি স্থগিতের বিরুদ্ধেও আপিল করা যায়। ধারা 16(2), ধারা 16(3), ধারা 17(2), ধারা 17(3) সেম, শুধু একে বলা হয়েছে বাতিল করা যায় ধারা 16(1), আর ধারা 17(1) বলা হয়েছে সাময়িকভাবে স্থগিত করা যায়। ধারা 16 বলা হয়েছে সংক্ষুব্ধ ব্যক্তি ওই আদেশের বিরুদ্ধে 30 দিবসের মধ্যে কি করতে পারবেন? আপিল করতে পারবেন। আপিল করার ক্ষেত্রে করণীয় কি? আদেশটি যদি অধস্তন কর্মকর্তা দ্বারা হয় তাহলে মহাপরিচালক বরাবর আপিল করতে হবে। আর আদেশটি যদি মহাপরিচালক নিজেই দেন তাহলে সরকার বরাবর আবেদন করতে হবে। ধারা 16(2). ধারা 16(2). ধারা 17, আপিল যখন করা হবে, আপিল কর্তৃপক্ষ মহাপরিচালক বরাবর করা হোক অথবা সরকার বরাবর করা হোক, যেখানেই আপিল করা হোক, আপিল কর্তৃপক্ষ যে রায় প্রদান করবেন সে রায় চূড়ান্ত রায় বলে গণ্য হবে। এই রায়ের বিরুদ্ধে আদালতে কোনো মামলা দায়ের করা চলবে না। ধারা 16(3). ধারা 17(1), ধারা 17 বলা হয়েছে কি লাইসেন্স সাময়িকভাবে বাতিল করা যায়। তাহলে ধারা 11তে বলা হয়েছে পানের ক্ষেত্রে বিধিনিষেধ, ধারা 12তে বলা হয়েছে ডাক্তারের ব্যবস্থাপত্র, ধারা 13তে বলা হয়েছে ধারা ধারা 13তে বলা হয়েছে কোন ব্যক্তি দিতে পারেন লাইসেন্স, ধারা 14তে কোন কোন ব্যক্তিকে দেওয়া যেতে পারে, ধারা 16তে বলা হয়েছে লাইসেন্স বাতিল করা যায়, ধারা 17তে বলা হয়েছে লাইসেন্স সাময়িকভাবে স্থগিত করা যায়। ধারা 17(1). এখন লাইসেন্স বাতিল করা যায় কখন? যখন কোনো ব্যক্তি লাইসেন্সের শর্ত লঙ্ঘন করেন অথবা মাদকদ্রব্যের কোনো অপরাধে যদি দণ্ডপ্রাপ্ত হন বা দণ্ডিত হন, সেই ক্ষেত্রে লাইসেন্স বাতিল করা যায়। আর সাময়িকভাবে স্থগিত কখন করা যায়? কখন সাময়িকভাবে স্থগিত করা যায়? ধারা 17(1). যদি কোনো ব্যক্তি লাইসেন্সের, পারমিটের বা পাশের শর্ত যথাযথভাবে পালন না করেন অথবা লাইসেন্স, পারমিট বা পাস প্রদানকারী কর্তৃপক্ষ লিখিত আদেশ দ্বারা অনূর্ধ্ব 60 দিনের জন্য কি করতে পারেন? সাময়িকভাবে স্থগিত করতে পারেন। এখানে বলা হয় নাই যে তিনি মাদকদ্রব্যের কোনো অপরাধে যদি অপরাধী হন, তাহলে ওই 16 ধারায় বলা হয়েছিল যদি কোনো ব্যক্তি লাইসেন্সের শর্ত যদি লঙ্ঘন করেন বা ভঙ্গ করেন, ঠিক আছে, লাইসেন্সের শর্ত যদি ভঙ্গই করে ফেলে। আর 17তে বলা হয়েছে যদি কোনো ব্যক্তি লাইসেন্সের শর্ত বা লাইসেন্সের বা পাশের বা পারমিটের যদি শর্ত সঠিকভাবে যদি পালন না করেন, ঠিক আছে, দেখা গেল 10টা শর্ত দিয়েছে, 5টা 6টা শর্ত ঠিকঠাক ভাবে পালন করতেছে, 1টা 2টা শর্ত একটু 19-20 হইতেছে, সেক্ষেত্রে কি করা যেতে পারে? ওই যে কর্তৃপক্ষ লাইসেন্স প্রদান করছেন সেই কর্তৃপক্ষ 60 দিনের জন্য, কতদিন? 60 দিনের জন্য লাইসেন্সটি সাময়িকভাবে স্থগিত করতে পারেন। তাহলে যদি কখনো এমসিকিউ প্রশ্ন হয় যে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে লাইসেন্স, পারমিট বা পাস কতদিনের জন্য সাময়িকভাবে স্থগিত করা যায়? 30 দিন, 45 দিন, 60 দিন, 90 দিন। তাহলে অ্যান্সার হবে 60 দিন। কতদিন? 60 দিন। লাইসেন্সের বা পারমিটের বা পাসের সাময়িকভাবে স্থগিত করা যায় 60 দিনের জন্য। ধারা 17(1), 17(2) বলা হয়েছে আপিল করা যাবে। ওই একটাই কথা, যদি অধস্তন অফিসার হয় তাহলে মহাপরিচালক বরাবর, আর যদি মহাপরিচালক হয় তাহলে সরকার বরাবর আপিল করতে হবে। 3-এ বলা হয়েছে এই যে আপিল কার্যক্রম করা হবে, এখানে আপিল কার্যক্রম আপিল কর্তৃপক্ষ যে রায় প্রদান করবেন সে রায় চূড়ান্ত বলে গণ্য হবে, সে রায়ের বিরুদ্ধে কোনো মামলা দায়ের করা চলবে না। ধারা 17(3). ধারা 18, 18তে বলা হয়েছে এই লাইসেন্স ব্যতীত কতিপয় লাইসেন্স, যেমন অস্ত্রের লাইসেন্স,
তারপরে মোটরযান চালানোর জন্য লাইসেন্স, এই সকল লাইসেন্সও প্রদান করা যাবে না। কখন প্রদান করা যাবে না? ধারা 18, কোনো ব্যক্তি যদি 39 ধারার অপরাধ ব্যতীত, 39 ধারার অপরাধ কি এখানে? সরকারি কর্মচারীর অপরাধ। এখানে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ কর্তৃপক্ষের অপরাধ হতে পারে, বা সরকারি অন্যান্য কর্মচারী যারা আছে তাদের অপরাধ হতে পারে, পুলিশ সদস্যর হতে পারে, বিজিবির হতে পারে। অর্থাৎ সরকারি কর্মচারীর অপরাধ ধারা 39, অর্থাৎ হয়রানিমূলক তল্লাশি বা বেআইনি তল্লাশি করার দণ্ড। এখানে হয়রানিমূলক তল্লাশি বা বেআইনি তল্লাশি কে করতে পারেন? সরকারি কর্মচারী করতে পারেন, যখন তারা তল্লাশি কার্যক্রম করেন। তল্লাশি কার্যক্রম করার ক্ষেত্রে হঠাৎ করে বেআইনি তল্লাশি হয়ে যেতে পারে। যদি বেআইনি তল্লাশি হয় সেক্ষেত্রে সরকারি কর্মচারীর শাস্তি ধারা 39, ধারা 39। তবে ধারা 18-তে বলা হয়েছে কোন ব্যক্তি ধারা 39 ব্যতীত, ধারা 39 ব্যতীত কোন ব্যক্তি মানে সাধারণ জনগণ বা সাধারণ কোনো ব্যক্তি যদি কোনো দণ্ডপ্রাপ্ত হয়, ঠিক আছে, 39 ধারা ব্যতীত অন্য কোনো ধারায় যদি দণ্ডপ্রাপ্ত হয়, তাহলে ওই ব্যক্তিকে আগ্নেয়াস্ত্র অথবা মোটরযান চালানোর লাইসেন্স প্রদান করা যাবে না। আর যদি লাইসেন্স তার আগের থেকেই থাকে তাহলে তার লাইসেন্স বাতিল হয়ে যাবে। ধারা 18 (1)। ধারা 18 দিয়ে বলা হয়েছে যখন তার লাইসেন্সটি বাতিল হবে তখন লাইসেন্সটি জমা দিতে হবে। আর লাইসেন্সটি যদি অস্ত্র সংক্রান্ত হয় তাহলে অস্ত্রটি লাইসেন্স প্রাপ্ত ডিলার অথবা লাইসেন্সটি ডিলার অথবা কারনিকট থানায় জমা দিতে হবে। অস্ত্র সহ লাইসেন্সটি থানায় জমা দিতে হবে। ধারা 18(2)। ধারা 19, ধারা 19-এ বলা হয়েছে মাদকদ্রব্যের দোকান বা পানশালা বন্ধ করা যাবে। ধারা 19-1 কতদিনের জন্য করা যাবে? প্রথমে 30 দিন, পরে মহাপরিচালকের অনুমতি নিয়ে আরো 30 দিন। এই যে তাহলে ধারা 19 কথা শোনা যায়? শোনা যায় স্যার। তো ধারা 19-এ বলা আছে যে মাদকদ্রব্যের দোকান বা পানশালা সাময়িকভাবে বন্ধ করা যায়। ধারা 19-1 কতদিনের জন্য বন্ধ করা যায়? 30 দিনের জন্য। কে বন্ধ করতে পারেন এখানে? জেলা ম্যাজিস্ট্রেট অথবা মেট্রোপলিটন এলাকার পুলিশ কমিশনার যদি মনে করেন যে কোথাও আইন শৃঙ্খলা রক্ষা করার জন্য সেই এলাকার কোনো মাদকদ্রব্যের দোকান বা পানশালা বন্ধ করা প্রয়োজন, তাহলে তিনি কি করতে পারেন? লিখিত আদেশ দ্বারা 30 দিনের জন্য ওই দোকান সাময়িকভাবে বন্ধ করতে পারেন। ধারা 19-1। ধারা 19-2 বলা হয়েছে এই দোকান যখন বন্ধ করা হয়, বন্ধ করার পর পুনরায় মহাপরিচালক বা মহাপরিচালকের থেকে অনুমতি নিয়ে ওই দোকানটি আরো 30 দিনের জন্য বর্ধিত করা যায়। তাহলে 30-30 60 দিন। আর ধারা 19-3 বলা হয়েছে মাদকদ্রব্যের দোকান যখন বন্ধ করা হয়, এই দোকান বন্ধ করার জন্য যে লিখিত আদেশটা দেওয়া হয়, এই লিখিত আদেশের একটা অনুলিপি মহাপরিচালক বরাবর প্রেরণ করতে হয়। কারণ মাদকদ্রব্য সংক্রান্ত যাবতীয় কার্যক্রম কে নিয়ন্ত্রণ করে? কে? মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। কোনো জায়গায় যদি কোনো কিছু করা হয় সে বিষয়ে অবশ্যই মহাপরিচালক বরাবর চিঠি দিতে হবে মহাপরিচালককে অবগত করার জন্য। ধারা 19-3। ধারা 20, প্রবেশ ও পরিদর্শন করার ক্ষমতা কার? এখানে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরে যারা আছেন তারা অথবা সরকারি অন্য কোনো কর্মচারী কি করতে পারেন? যে কোনো জায়গায় মাদকদ্রব্যের যে কোনো দোকান বা যে কোনো গুদাম এরূপ, বা মাদকদ্রব্য যেখানে সংরক্ষণ করা হয় এরূপ কোনো জায়গায় কি করতে পারেন? যে কোনো সময় প্রবেশ করতে পারেন, সেখানে প্রদর্শন করতে পারেন। আর যদি দোকানে প্রবেশ করার প্রয়োজন হয় তাহলে দোকান যখন খোলা থাকবে তখন সেই দোকানে প্রবেশ করতে পারবেন। ধারা 20-1, ধারা 20-2। ধারা 20-ক, ধারা 20-খ। তো ধারা 20-ক কতে বলা হয়েছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের অফিসার
মাদকদ্রব্য যেখানে সংরক্ষণ করা হয়, ক্রয় বিক্রয় করা হয়, গুদামজাত করা হয় বা নিয়ন্ত্রণ করা হয় বা রাখা হয়, সেই স্থানে যে কোনো সময় প্রবেশ করতে পারেন এবং সেখানে পরিদর্শন করতে পারেন, ধারা 20-এর ক। আর খতে বলা হয়েছে যদি দোকানে প্রবেশ করার প্রয়োজন হয় বা দোকানে পরিদর্শন করার প্রয়োজন হয়, তাহলে দোকানটা যখন খোলা থাকবে, সে খোলা থাকার সময় যে কোনো সময় সেখানে প্রবেশ করা যাবে এবং পরিদর্শন করা যাবে, ধারা 20-এর খ। ধারা 21, ধারা 21-এ বলা হয়েছে প্রকাশ্য কোনো স্থানে তল্লাশি করা যাবে অথবা যানবাহনে তল্লাশি করা যাবে। এই তল্লাশি সাধারণত পুলিশ অফিসার এই তল্লাশি কার্যক্রম বেশি সম্পাদন করে থাকেন, ধারা 21। যেমন প্রকাশ্য কোনো স্থানে আমরা বিভিন্ন সময় কি করি, চেকপোস্ট ডিউটি করি। চেকপোস্ট ডিউটি করার ক্ষেত্রে কি রাস্তায় চেকপোস্ট ডিউটি করা হয়, প্রকাশ্য স্থানে ডিউটি করা হয়। এই প্রকাশ্য স্থানে ডিউটি করার ক্ষেত্রে যদি কোনো ব্যক্তিকে সন্দেহযুক্ত হয়, তাহলে তার কি করা যায়, দেহ তল্লাশি করা যায়। অথবা কোনো যানবাহন বা গাড়ি যদি মনে হয় যে না, কোনো যানবাহন বা গাড়িতে কোনো মাদকদ্রব্য বা দলিল দস্তাবেজ থাকতে পারে বা এই জাতীয় কোনো সংশ্লিষ্ট কিছু থাকতে পারে, তাহলে সেক্ষেত্রেও তল্লাশি করা যায়, ধারা 21। ধারা 21-এর কতে বলা হয়েছে কোনো মাদকদ্রব্য বাজেয়াপ্তযোগ্য কোনো বস্তু অথবা মাদকদ্রব্য সংক্রান্ত কোনো দলিল বা দস্তাবেজ উদ্ধার করার জন্য বা আছে এরূপ যদি মনে হয়, তাহলে সেখানে কি করা যায়, কারণ লিপিবদ্ধ করে সেখানে তল্লাশি করা যায়, ধারা 21-এর ক। ধারা 21-এর খতে বলা হয়েছে মাদকদ্রব্য সংগঠন অপরাধকারী ব্যক্তি কোন সংগঠনকারী ব্যক্তি কোন জায়গায় আছে বলে সন্দেহ যদি হয়, তাহলে তাকে কি করা যায়, আটক করা যায়, ধারা 21-এর ধারা 21-এর খ। ধারা 21-এর খ। ধারা 23, পরোয়ানা ব্যতীত তল্লাশি। পরোয়ানা ব্যতীত তল্লাশি অর্থাৎ বিনা পরোয়ানা তল্লাশি। এই প্রশ্নটা যে কোনো সময় আসতে পারে যে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন অনুযায়ী বিনা পরোয়ানা তল্লাশি আলোচনা করুন, ধারা 23। তবে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন অনুযায়ী বিনা পরোয়ানায় তল্লাশি নিম্নে আলোচনা করা হলো, ধারা 23-এর 1। মহাপরিচালক অথবা মহাপরিচালকের নিকট হতে ক্ষমতাপ্রাপ্ত অপর কোনো অফিসার যদি মনে করেন বা বিশ্বাস করেন বা বিশ্বাস করার কোনো কারণ থাকে বা মনে করার মতো যদি কোনো কারণ থাকে যে কোথাও কোনো মাদকদ্রব্য সংক্রান্ত কোনো অপরাধ হইতেছে বা হওয়ার সম্ভাবনা আছে বা সংগঠিত হইতেছে বা সংগঠিত হওয়ার সম্ভাবনা আছে, তাহলে তাহলে কারণ লিপিবদ্ধ করে লাইসেন্স ব্যতীত লাইসেন্স ব্যতীত পরোয়ানা ব্যতীত নিম্নরূপ কার্য সেখানে সম্পন্ন করা যায়, ধারা 23-এর 1। একের কতে বলা হয়েছে কি সেখানে প্রবেশ করা যাবে এবং তল্লাশি কার্যক্রম সেখানে প্রবেশ করা যাবে যদি প্রবেশে যদি বাধা পাওয়া যায় বা বাধার সম্মুখীন হয়, তাহলে সেক্ষেত্রে কি করতে হবে, সেখানে ভেঙে চুরে প্রবেশ করতে হবে, ধারা 23-এর 1-এর ক। খতে বলা আছে যখন প্রবেশ করা হবে সেখানে প্রবেশ করার পর সেখানে যা কিছু পাওয়া যাবে প্রত্যেকটা জিনিসই কি তল্লাশি করে আটক করতে হবে, ধারা 23-এর খ। গতে বলা হচ্ছে উপস্থিত যে কোনো ব্যক্তিকে যদি সন্দেহ হয় তাহলে তার দেহ তল্লাশি করতে হবে, ধারা 23-এর গ। ধারা 23-এর ঘ। গ মোতাবেক যখন তল্লাশি করা হবে, তল্লাশি করার পর যদি কোনো ব্যক্তিকে যদি সন্দেহ হয় তাহলে তাকে গ্রেপ্তার করা যাবে, ধারা 23-এর 1-এর ঘ। তা 23 ধারা অনুযায়ী কি বিনা পরোয়ানায় তল্লাশি কোথায়, মাদকদ্রব্য যেখানে আছে এরূপ কোন জায়গায় যদি সন্দেহ হয়, তাহলে সেখানে কি করতে পারেন, মহাপরিচালক কর্তৃক ক্ষমতাপ্রাপ্ত অপর কোনো অফিসার বা মহাপরিচালক অথবা মহাপরিচালক কর্তৃক ক্ষমতাপ্রাপ্ত অপর কোনো অফিসার সেই স্থানে প্রবেশ করতে পারেন এবং সেখানে তল্লাশি কার্যক্রম সম্পন্ন করতে পারেন, ধারা 23-এর 1। তল্লাশি করার ক্ষেত্রে নিম্নরূপ কার্য সম্পাদন করতে হবে, 23-এর 1-এর ক। কতে বলা হয়েছে ওই স্থানে প্রবেশ করতে হবে, প্রবেশ করা ছাড়া ওইখানে তল্লাশি করা সম্ভব না, তাহলে তল্লাশি করার জন্য কি করতে হবে, প্রবেশ করতে হবে। যদি প্রবেশ করা না যায় তাহলে ভেঙে চুরে প্রবেশ করতে হবে, 23-এর 1-এর ক। হতে বলা হয়েছে যখন ভেঙে চুরে প্রবেশ করা হবে, ভেঙে চুরে প্রবেশ করার পর ওইখানে যা কিছু পাওয়া যাবে প্রত্যেকটা জিনিসই কি করতে হবে, আটক করতে হবে বা জব্দ করতে হবে, ধারা 23-এর খ। গতে বলা হয়েছে ওই স্থানে যদি কোনো ব্যক্তিকে সন্দেহ হয় তাহলে তার দেহ তল্লাশি করা যাবে। আর ঘতে বলা হয়েছে যদি কোনো ব্যক্তিকে সেখানে তল্লাশি করার পর যদি মনে হয় যে না কোনো মাদকদ্রব্য অপরাধ করেছে, তাহলে তাকে গ্রেপ্তার করা যাবে, ধারা 23-এর 1-এর ঘ। ধারা 23-এর 2। ধারা 23-এর 2 বলা হয়েছে যেখানে রাতে তল্লাশি করার প্রয়োজন অর্থাৎ সূর্যোদয় হতে সূর্যাস্ত পর্যন্ত। আপনার ধারা 23-এর 1-এ বলা হয়েছে মোটামুটি দিনের বেলার কথা। আর ধারা 23-এর 2-এ বলা হয়েছে উপধারা 1-এ যা কিছু থাকুক না কেন যদি কোনো স্থানে সূর্যাস্ত হতে সূর্যোদয়ের মধ্যে অর্থাৎ রাতে, সন্ধ্যা হতে সকালবেলা ভোর পর্যন্ত এই সময়ের মধ্যে যদি কোনো জায়গায় তল্লাশি করার প্রয়োজন হয়, মাদকদ্রব্য নিয়ন্ত্রণকারী কর্তৃপক্ষ হোক, পুলিশ অফিসার হোক অথবা সরকারি অন্য কোনো কর্মচারী হোক, তিনি যদি বিশ্বাস করেন যে সূর্যাস্ত হতে সূর্যোদয়ের মধ্যে যদি কোনো জায়গায় তল্লাশি করা না হয়, তাহলে সেই স্থানে কি হতে পারে,
সেই স্থানে মাদকদ্রব্য সংক্রান্ত কোনো দলিল দস্তাবেজ, কোনো মাদকদ্রব্য সংক্রান্ত কোনো বস্তু বা মাদকদ্রব্য সংক্রান্ত কোনো পার্সেল বা মাদকদ্রব্য সংক্রান্ত অন্য কোনো কিছু নষ্ট হওয়ার সম্ভাবনা থাকে, বা সেখানে গুম করার সম্ভাবনা থাকে বা হারিয়ে যাওয়ার সম্ভাবনা থাকে, সেই ক্ষেত্রে কি করা যেতে পারে? ওই রাত্রির বেলাতে সেখানে তল্লাশি করা যেতে পারে, ধারা 23-2। ধারা 23-2। ধারা 24-এ বলা হয়েছে কি, শরীরের বিভিন্ন ধরনের পরীক্ষা করা যেতে পারে কখন? যদি সন্দেহ হয় বা প্রকাশ করা যাবে যুক্তিসঙ্গত কারণ থাকে। যুক্তিসঙ্গত কারণ কিরকম? যদি কোনো তথ্য পাওয়া যায় যে কোনো ব্যক্তির শরীরের ভিতরে কোনো মাদকদ্রব্য আছে, মাদকদ্রব্য লুকায়িত আছে, অথবা কোনো ব্যক্তি মাদকদ্রব্য কি করছে, সেবন করছে, সেই ক্ষেত্রে ওই ব্যক্তি মাদকদ্রব্য উদ্ধারের জন্য বিভিন্ন ধরনের শারীরিক পরীক্ষা করা যায়। ধারা 24-1। কোনো তদন্ত বা তল্লাশি পরিচালনাকালে যদি কোনো অফিসার মনে করেন বা বিশ্বাস করেন যে কোনো ব্যক্তির শরীরের ভিতরে বা আহ, অঙ্গ প্রত্যঙ্গের ভিতরে কোনো মাদকদ্রব্য লুকায়িত আছে বা কোনো ব্যক্তি মাদকদ্রব্য সেবন করেছেন, তাহলে তো সেই ব্যক্তির আল্ট্রাসোনোগ্রাম, এক্স রে, কোলোনোস্কোপি, অ্যান্ডোস্কোপি এই জাতীয় বিভিন্ন ধরনের পরীক্ষা নিরীক্ষা করা যায়। সেই সাথে রক্ত এবং মূত্রাশয় মলমূত্র কি করা যায়, পরীক্ষা করা যায়। ধারা 24-1। ধারা 24-2। 24-2 বলেছে, উপধারা 1 অনুসারে যখন কোনো ব্যক্তির অঙ্গ প্রত্যঙ্গে মাদকের উপস্থিতি পাওয়া যায় তখন তাকে গ্রেপ্তার করা যায়। যখন কোনো ব্যক্তির শরীরে মাদকদ্রব্য পাওয়া যাবে তাকে অবশ্যই গ্রেপ্তার করা যাবে। ধারা 24-2। ধারা 24-3 বলা হয়েছে, উপধারা 1 অনুসারে যখন কোনো ব্যক্তির মাদকদ্রব্য পরীক্ষা করার পর যদি কোনো ব্যক্তি মাদকদ্রব্য সেবন করছেন, মাদকদ্রব্য গ্রহণ করছেন বা মাদকদ্রব্য ব্যবহার করছেন, অর্থাৎ সে ব্যক্তি মাদকদ্রব্য নিজের শরীরে নিছে, নেশা করার জন্য নিছে, এরূপ যদি মনে হয় বা এরূপ যদি কোনো প্রমাণ পাওয়া যায়, তাহলে তাকে কি করা যাবে, গ্রেপ্তার করা যাবে। ধারা 24-3। ধারা 24-4। 24-4-এ বলা হয়েছে, মাদকাসক্ত ব্যক্তি যদি শনাক্তকরণের প্রয়োজনে ডোপ টেস্ট করার প্রয়োজন হয় তাহলে ডোপ টেস্ট পর্যন্ত করা যাবে। একজন মানুষের ডোপ টেস্ট করে মাদকদ্রব্য শনাক্ত করা যায়। এখন বিভিন্ন ধরনের লাইসেন্স নিতে গেলে কি করা হয়, ডোপ টেস্ট করা হয়। যেমন মোটরযান চালানোর ক্ষেত্রে যে লাইসেন্সটা দেওয়া হয়, লাইসেন্স দেওয়ার ক্ষেত্রে আগে কি করা হয়, ডোপ টেস্ট করা হয়, যে ওই ব্যক্তি মাদকাসক্ত কিনা, বা মাদক সেবন করে কিনা, মাদক গ্রহণ করে কিনা, বা মাদক ব্যবহার করার তার কোনো অভ্যাস আছে কিনা, সেটা ডোপ টেস্টের মাধ্যমে পুঙ্খানুপুঙ্খানু জানা যায়। সেই জন্য ধারা 24-4-এ বলা হয়েছে, প্রয়োজন পড়লে যদি ডোপ টেস্ট করার প্রয়োজন হয় তাহলে ডোপ টেস্টের মাধ্যমেও মাদক দ্রব্যের সেবন সংক্রান্ত তথ্যাদি পাওয়া যাবে। সেজন্য ডোপ টেস্টও করা যাবে। ধারা 24-4। ডোপ টেস্ট যদি পজিটিভ হয় তাহলে কি করতে হবে, বিধি অনুযায়ী ব্যবস্থা করতে হবে। বিধি অনুযায়ী ব্যবস্থা কি? যাকে যাকে পাওয়া যাবে তাকে গ্রেপ্তার করতে হবে, গ্রেপ্তার করার পর পরবর্তী কার্যক্রম বা পরবর্তী বিধি অনুযায়ী ব্যবস্থা নিতে হবে। ধারা 24। ধারা 25-এ বলা হয়েছে, যখন কোনো ব্যক্তিকে গ্রেপ্তার করা হবে, গ্রেপ্তার করার পর ওই ব্যক্তি গ্রেপ্তার সম্পর্কে ঊর্ধ্বতন অফিসারকে জানাতে হবে এবং তার একটি অনুলিপি মহাপরিচালক বরাবর, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের মহাপরিচালক বরাবর 1 কপি প্রেরণ করতে হবে। ধারা 25। ধারা 26 নতুন পড়া। ধারা 26, ধারা 27। ধারা 26। ধারা 26-এ বলা হয়েছে, বাজেয়াপ্তযোগ্য মাদকদ্রব্য ও বস্তু। বাজেয়াপ্তযোগ্য মাদকদ্রব্য ও বস্তু, কোন কোন বস্তু বাজেয়াপ্ত হবে বা কোন কোন দ্রব্য বাজেয়াপ্ত হবে বা বাজেয়াপ্ত করা যাবে। তাহলে বাজেয়াপ্ত করা যাবে কোন কোন বস্তু, ধারা 26। আর ধারা 27-এ বলা হয়েছে বাজেয়াপ্তকরণ পদ্ধতি, বাজেয়াপ্ত কিভাবে করতে হবে সেটা আমাদের কাজ না, সেটা ম্যাজিস্ট্রেটের কাজ বা আদালতের কাজ। এখন বাজেয়াপ্ত কোন কোন বস্তু করা যাবে, বাজেয়াপ্ত কিভাবে করা যাবে, ধারা 26। ধারা 26 কোন বস্তু বাজেয়াপ্ত যোগ্য হবে। ধারা 26-1। একে বলা হয়েছে, কোন মাদকদ্রব্য অপরাধ সংগঠিত হলে, কোন মাদকদ্রব্য অপরাধ সংগঠিত হলে মাদকদ্রব্যের সাথে যা কিছু পাওয়া যাবে তা বাজেয়াপ্ত যোগ্য হবে। অর্থাৎ কোথাও যদি কোনো মাদকদ্রব্য সংগঠিত হয়, আমরা সাধারণত দেখি যদি কোথাও কোনো মাদকদ্রব্য সংগঠিত হয়, মাদকদ্রব্যের সাথে দেখা যায় অনেক সময় ভালো টাকা পয়সা পাওয়া যায়, বা অন্য কোনো দেখা গেল যানবাহন পাওয়া যায়। কোনো গাড়িতে যদি মাদকদ্রব্য নেওয়া যায় তাহলে সে গাড়ি কি করা হয়, গাড়ি সিজ করে থানায় নিয়ে আসা হয়। ঠিক আছে? তাহলে মাদকদ্রব্যের সাথে যদি মাদকদ্রব্য পাওয়া যায়, মাদকদ্রব্যের সাথে যা কিছু পাওয়া যাবে, টাকা পয়সা পাওয়া যায়, বা বৈধ কোনো মাদকদ্রব্য পাওয়া যায়, অথবা কোনো দলিল দস্তাবেজ পাওয়া যায়, অথবা গাড়ি পাওয়া যায়, বা মাদকদ্রব্য সংক্রান্ত কোনো পাত্র পাওয়া গেল, বা মাদকদ্রব্যের কোনো মোড়ক পাওয়া গেল, এই যে বিভিন্ন স্টিকার এই জাতীয় যদি কিছু পাওয়া যায়, প্রত্যেকটা জিনিসই কি করা যাবে, আপনার বাজেয়াপ্ত করা যাবে। অর্থাৎ এগুলা বাজেয়াপ্তযোগ্য বস্তু।
অর্থাৎ মাদকদ্রব্য অপরাধ যখন সংগঠন হয়, মাদকদ্রব্য অপরাধ সংগঠনের সাথে মাদকদ্রব্যের সাথে যা কিছু পাওয়া যায়, গাড়ি পাওয়া যাক, সাজ সরঞ্জাম পাওয়া যাক, যে কোনো জিনিস পাওয়া যাক, যে কোনো যন্ত্রপাতি পাওয়া যায়, অর্থাৎ বৈধ মাদকদ্রব্য যদি পাওয়া যায়, টাকা পয়সা যদি পাওয়া যায়, প্রত্যেকটা জিনিসই কি বাজেয়াপ্ত যোগ্য হবে। তাহলে যদি প্রশ্ন হয়, কখন এমসিকিউ প্রশ্ন হয় যে নিম্নের কোনগুলা বা কোন কোন বিষয়গুলা বা কোন কোন বস্তুগুলা মাদকদ্রব্যের সাথে বাজেয়াপ্ত যোগ্য হবে, তাহলে মাদকদ্রব্যের সাথে যদি টাকা পয়সা পাওয়া যায় তাহলে বাজেয়াপ্ত যোগ্য হবে। তারপরে যদি আপনার যানবাহন পাওয়া যায় তা বাজেয়াপ্ত যোগ্য হবে। তারপরে যদি সাজ সরঞ্জাম পাওয়া যায় তাও বাজেয়াপ্ত যোগ্য হবে। তারপর যদি কোনো মাদকদ্রব্য সংশ্লিষ্ট কোনো মোড়ক পাওয়া যায় বা কোনো পাত্র যদি পাওয়া যায় বা কোনো বস্তা পাওয়া যায়, কোনো দলিল দস্তাবেজ পাওয়া যায়, প্রত্যেকটা জিনিসই কি করা হবে, বাজেয়াপ্ত যোগ্য বস্তু হবে। এগুলা বাজেয়াপ্ত করা যাবে, এগুলা বাজেয়াপ্ত করা যাবে। ধারা 26-এর 1। ধারা 26-এর 2 বলা হয়েছে বাজেয়াপ্তযোগ্য মাদকদ্রব্যের সাথে যদি বৈধ মাদকদ্রব্য পাওয়া যায়, যদি বৈধ মাদকদ্রব্য পাওয়া যায় তাহলে সে বৈধ মাদকদ্রব্য কি হবে, বাজেয়াপ্ত যোগ্য হবে। বৈধ মাদকদ্রব্য বাজেয়াপ্ত যোগ্য হবে ধারা 26-এর 2। তাহলে ধারা 26-এর 1, মাদকদ্রব্যের সাথে যা কিছু পাওয়া যাবে তার প্রত্যেকটা জিনিসই বা প্রত্যেকটা বস্তুই কি হবে, বাজেয়াপ্ত যোগ্য হবে। আর ধারা 26-এর 2 বলা হয়েছে বৈধ মাদকদ্রব্য যদি পাওয়া যায় তাহলে সে বৈধ মাদকদ্রব্য কি বাজেয়াপ্ত যোগ্য হবে, ধারা 26-এর 2। ধারা 26-এর 3। ধারা 26-এর 3-এ বলা হয়েছে মাদকদ্রব্য অপরাধ সংগঠনে যদি কোনো সরকারি গাড়ি ব্যবহার করা হয় তাহলে সেই গাড়ি কি করা যাবে, জব্দ করা যাবে। জব্দ করে ওই গাড়ির যে কর্মকর্তা, অর্থাৎ গাড়িটা যদি আমার হয়, যদি অন্য কোনো মানুষের কাছে যদি দেওয়া হয় বা আমার ড্রাইভারের কাছে যদি থাকে, ড্রাইভার যদি মাদকদ্রব্য সংক্রান্ত কোনো অপরাধ করে বা সংগঠিত করে তাহলে ওই গাড়ি কি করা যাবে, জব্দ করা যাবে, কিন্তু ওই গাড়িটি আমার বরাবর প্রেরণ করতে হবে। ধারা 26-এর 3। ধারা 26-এর 3। ধারা 26-এর 4-এ বলা হয়েছে জব্দকৃত মাদকদ্রব্য এখতিয়ার সম্পন্ন আদালতের নির্দেশে বা আদেশে কি করা যাবে, ধ্বংস করা যাবে। তাহলে মাদকদ্রব্য কার আদেশে ধ্বংস করা যাবে, আদালতের আদেশে। আদালতের আদেশে মাদকদ্রব্য কি করা যাবে, ধ্বংস করা যাবে। ধারা 26-এর 4। আমরা সাধারণত জানি যখনই মাদকদ্রব্য ধ্বংস করা হয় তখনই আদালত প্রাঙ্গণে কি করা হয়, মাদকদ্রব্য বিভিন্ন ওই মেশিন দ্বারা, ডলার মেশিন বলেন বা প্রেসার যে মেশিন গুলা থাকে, ওজনের, এই যে রাস্তাতে ঢালাই করা হয়, এই জাতীয় যে মেশিন গুলা থাকে এই মেশিন দ্বারা কি করা হয়, মাদকদ্রব্য ধ্বংস করা হয়। আর যখনই মাদকদ্রব্য ধ্বংস করা হয় তখনই যে মাদকদ্রব্য আটক করে বা যে মাদকদ্রব্য বস্তু কি করে, জব্দ করে, সে অফিসার থাকেন। সে অফিসার থাকার পাশাপাশি ওই মাদকদ্রব্য নিয়ন্ত্রণ যে কর্তৃপক্ষ থাকে সে কর্তৃপক্ষেরও কোনো সদস্য বা কোনো অফিসার মাদকদ্রব্য ধ্বংসের ক্ষেত্রে কি করেন, উপস্থিত থাকেন। তারা ধারা 26-এ বলা হয়েছে কোন কোন বস্তু বা কোন কোন দ্রব্য মাদকদ্রব্যের সাথে বাজেয়াপ্তযোগ্য হবে। ধারা 26-এর আগে বলা হয়েছে মাদকদ্রব্যের সাথে যা কিছু পাওয়া যাবে তার প্রত্যেকটা জিনিসই বাজেয়াপ্তযোগ্য হবে। ধারা 26-এর 2 বলা হয়েছে মাদকদ্রব্যের সাথে যদি বৈধ মাদকদ্রব্য পাওয়া যায় তাহলে ওই বাজেয়াপ্তযোগ্য বস্তুর সাথে বৈধ মাদকদ্রব্য কি হবে, বাজেয়াপ্ত হবে। ধারা 26-এর 3-এ বলা হয়েছে যদি কোনো ব্যক্তি সরকারি গাড়ি যদি মাদকদ্রব্য অপরাধ সংগঠনের ক্ষেত্রে যদি ব্যবহার করে তাহলে সেই সংগঠনকারী অপরাধী ব্যক্তিকে কি করা যাবে, গ্রেফতার করা যাবে এবং তার কি করা যাবে, তার বিধি অনুযায়ী ব্যবস্থা নেওয়া যাবে। কিন্তু ওই যে গাড়িটা থাকবে ওই গাড়িটা যে কর্তৃপক্ষ থাকবে সেই কর্তৃপক্ষ বরাবর প্রেরণ করতে হবে। ধারা 26-এর 3। ধারা 26-এর 4-এ বলা হয়েছে মাদকদ্রব্য আদালতের আদেশে ধ্বংস করা যাবে। ধারা 27 বাজেয়াপ্তকরণ পদ্ধতি, কিভাবে বাজেয়াপ্ত করতে হবে। এখন এগুলো হলো বাজেয়াপ্তযোগ্য বস্তু ছিল ধারা 26। আর ধারা 27-এ বাজেয়াপ্তকরণ পদ্ধতি, বাজেয়াপ্ত কে করবেন, আদালত করবেন। ধারা 27-এর 1, কোন মাদকদ্রব্য অপরাধের মামলা চলাকালে এখতিয়ার সম্পন্ন আদালত যদি মনে করেন আটককৃত বস্তু বাজেয়াপ্তযোগ্য বা আটককৃত বস্তু বাজেয়াপ্তযোগ্য তাহলে অপরাধ প্রমাণিত, অপরাধ যদি প্রমাণিত হোক বা অপরাধ প্রমাণিত না হোক তিনি সেই মাদকদ্রব্য সংক্রান্ত নিম্নরূপ ব্যবস্থা গ্রহণ করতে পারেন। ধারা 27-এর 1। নিম্নরূপ ব্যবস্থা কি, ধারা 27-এর 1-এর ক বলা হয়েছে বস্তুটি যদি মাদকদ্রব্য হয় তাহলে বাজেয়াপ্ত করার আদেশ প্রদান করবেন। কি করবেন, বাজেয়াপ্ত করার আদেশ প্রদান করবেন। বস্তুটি যদি মাদকদ্রব্য হয়, মাদকদ্রব্য হলে বাজেয়াপ্ত করার আদেশ প্রদান করবেন। আর খতে বলা হয়েছে বস্তুটি যদি মাদকদ্রব্য যদি না হয় তাহলে বাজেয়াপ্ত করার জন্য কি করবেন, দেখা গেল বস্তুটি মাদকদ্রব্য না, অন্য কোনো সাজ সরঞ্জাম বা কোনো যানবাহন, টাকা পয়সা বা দলিল দস্তাবেজ, সেক্ষেত্রে কি করবেন, বাজেয়াপ্ত করার জন্য আদেশ প্রদান করবেন। মাদকদ্রব্য হলে বাজেয়াপ্ত করার আদেশ দিবেন, আর যদি মাদকদ্রব্য না হয় তাহলে বাজেয়াপ্ত করার জন্য
প্রয়োজনীয় সিদ্ধান্ত প্রদান করবেন, প্রয়োজনীয় সিদ্ধান্ত প্রদান করবেন। আর গতে বলা হয়েছে মাদকদ্রব্যের বিক্রয়লব্ধ টাকা বা অর্থ যদি বাজেয়াপ্ত করা হয় এবং সরকারি কোষাগারে জমাদানের আদেশ প্রদান করবেন। যদি ওই মাদকদ্রব্যের বস্তুর সাথে যদি টাকা পয়সা পাওয়া যায় বা কোনো অর্থ যদি পাওয়া যায়, তাহলে সেই অর্থ সরকারি কোষাগারে জমা প্রদান করার জন্য আদেশ প্রদান করবেন। এই হলো বাজেয়াপ্তকরণ আদেশ বা বাজেয়াপ্তকরণ কি পদ্ধতি। বাজেয়াপ্তকরণ পদ্ধতি কিরূপ হবে? পদ্ধতিটা হবে, যদি মাদকদ্রব্য হয় তাহলে বাজেয়াপ্ত করার জন্য আদেশ দেবেন, আর যদি মাদকদ্রব্য না হয় অন্য কিছু হয় তাহলে কি করবেন? বাজেয়াপ্ত করার জন্য প্রয়োজনীয় সিদ্ধান্ত প্রদান করবেন, কিভাবে বাজেয়াপ্ত করা যাবে সে বিষয়ে সিদ্ধান্ত প্রদান করবেন। আর যদি মাদকদ্রব্য সংক্রান্ত যদি টাকা পয়সা হয়, তাহলে সেই টাকা পয়সা সরকারি কোষাগারে জমা প্রদান করার জন্য নির্দেশ প্রদান করবেন। ধারা 27 তাহলে ধারা 26-এ বাজেয়াপ্তযোগ্য বস্তু, আর ধারা 27-এ বাজেয়াপ্তকরণ পদ্ধতি। আর ধারা 27-এর একে এই পদ্ধতি অনুসরণ করতে হবে। ধারা 27-এর 2 বলা হয়েছে বাজেয়াপ্ত বস্তুর সাথে যদি অপরাধী পাওয়া না যায়, বাজেয়াপ্ত বস্তুর সাথে যদি অপরাধী পাওয়া না যায়, তাহলে তাকে লিখিত আদেশ দ্বারা উহা বাজেয়াপ্ত করতে হবে। কি করতে হবে? তাহলে লিখিত আদেশ দ্বারা বাজেয়াপ্ত করতে হবে। ধারা 27-2। তবে শর্ত থাকে যে উক্ত বাজেয়াপ্তের আদেশের বিরুদ্ধে আপত্তি প্রদানের জন্য কমপক্ষে 15 দিনের সময় দিয়ে কি করতে হবে? নোটিশ প্রেরণ করতে হবে। কাকে? যে ব্যক্তি অপরাধী বা যে ব্যক্তি এই অপরাধ সংগঠন করছে, এরূপ কোনো ব্যক্তিকে কি করতে হবে? নোটিশ দিতে হবে বাজেয়াপ্ত করার আগেই, অর্থাৎ ধ্বংস করার আগে বা বাজেয়াপ্ত করার আগে কি করতে হবে? তাকে জানাইতে হবে। 15 দিনের নোটিশ দিয়ে তাকে জানাইতে হবে। ধারা 27। ধারা 26 বাজেয়াপ্তযোগ্য বস্তু, কোন কোন বস্তু বাজেয়াপ্তযোগ্য হবে? ধারা 27 বাজেয়াপ্তকরণ পদ্ধতি। ধারা 28 বিলিবন্দেজ। ধারা 28 বাজেয়াপ্ত অথবা আটককৃত মাদকদ্রব্য নিষ্পত্তি ও বিলিবন্দেজ কিভাবে হবে? ধারা 28। ধারা 28-এ বলা হয়েছে, ধারা 28-এর একে বলা হয়েছে বাজেয়াপ্ত কোনো মাদকদ্রব্য অথবা মাদকদ্রব্য বাজেয়াপ্তির আদেশ প্রদানের সঙ্গে সঙ্গে কি করতে হবে? মহাপরিচালক অথবা অন্য কোনো ক্ষমতাপ্রাপ্ত অন্য কোনো অফিসার উক্ত মাদকদ্রব্য ধ্বংসের সময় কি করতে হবেন? ধ্বংস বা নিষ্পত্তি বা বিলিবন্ধনের ব্যবস্থা কি করবেন? ধারা 28-এর 1 অনুযায়ী মহাপরিচালক, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের যে মহাপরিচালক থাকবেন অথবা মহাপরিচালক কর্তৃক ক্ষমতাপ্রাপ্ত অপর কোনো অফিসার কি করবেন? এই বাজেয়াপ্ত যখন করার জন্য আদেশ দেবেন আদালত, আদেশ দেওয়ার পর তিনি কি করবেন? ধ্বংস করার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবেন বা নিষ্পত্তি বা বিলিবন্ধনের ব্যবস্থা করবেন। ধারা 28-এর 1। ধারা 28-এর 2 বলা হয়েছে উপধারা 1 অনুসারে যখন কোনো মাদকদ্রব্য আটক করা হবে এবং বাজেয়াপ্তির আদেশ প্রদান করা হবে, তখন আটককারী সংস্থা অর্থাৎ পুলিশ অফিসার হোক অথবা বিজিবি হোক, যে আটক করবেন না কেন, ওই মাদকদ্রব্য ওই কর্তৃপক্ষ বরাবর কি করতে হবে? প্রেরণ করতে হবে। এবং ওই কর্তৃপক্ষ বরাবর যখন প্রেরণ করা হবে, তখন ওই কর্তৃপক্ষ কি করবেন? মাদকদ্রব্য ধ্বংসের ব্যবস্থা করবেন। কিভাবে করবেন? মাদকদ্রব্যের মহাপরিচালক অথবা মহাপরিচালক নিকট থেকে ক্ষমতাপ্রাপ্ত অপর কোন কর্মকর্তা বা অফিসারের উপস্থিতিতে সে মাদকদ্রব্য ধ্বংস করবেন বা নিষ্পত্তি করবেন বা বিলিবন্ধনের ব্যবস্থা গ্রহণ করবেন। ধারা 28-এর 2। ধারা 28-এর 3-এ বলা হয়েছে কোন মাদকদ্রব্য বা বস্তু যদি আটক করা হয়, হস্তান্তর করা হয়, বাজেয়াপ্ত করা হয় বা নিষ্পত্তি করা হলে সরকারের নিকট বাৎসরিক একটা প্রতিবেদন প্রেরণ করতে হবে। ধারা 28-এর 3। তাহলে ধারা 28-এর 3-এ ধারা 28-এ বলা হয়েছে মাদকদ্রব্যের যখন বাজেয়াপ্তির আদেশ করা হবে, বাজেয়াপ্তির আদেশ করার পর ওই মাদকদ্রব্য নিষ্পত্তি, বিলিবন্দেজ অথবা আটককৃত মাদকদ্রব্য সম্পর্কে কি নিষ্পত্তি ও বিলিবন্দেজের ব্যবস্থা। ধারা 28। ধারা 29। ধারা 29-এ বলা হয়েছে গ্রেপ্তারকৃত ব্যক্তি ও আটককৃত মালামাল সম্পর্কে বিধিবিধান। অর্থাৎ যে ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে মাদক সংশ্লিষ্ট অপরাধের ক্ষেত্রে অথবা যে সকল বস্তু আটক করা হয়েছে সেই আটককৃত বস্তু সম্পর্কে বিধিবিধান। ধারা 29। ধারা 26, 27, 28, 29 এগুলা থেকে এমসিকিউ আসার সম্ভাবনা আছে, বড় প্রশ্ন হওয়ার সম্ভাবনা নাই। এখানে পুলিশ অফিসারের যাবতীয় কার্যক্রম খুবই কম। তারপর ধারা 29টা গুরুত্বপূর্ণ। এখানে গ্রেপ্তার, কোনো ব্যক্তিকে যদি গ্রেপ্তার করা হয়, গ্রেপ্তার সাধারণত পুলিশ অফিসারই বেশি করে থাকে। যদি গ্রেপ্তার করা হয় বা কোনো বস্তু যদি আটক করা হয়, সেক্ষেত্রে করণীয় কি? ধারা 29-এর 1, পুলিশ অফিসার ব্যতীত অন্য কোনো অফিসার কোনো ব্যক্তিকে গ্রেপ্তার ও কোনো বস্তু আটক করলে থানায় প্রেরণ করবেন। কোথায় প্রেরণ করবেন? থানায় প্রেরণ করতে হবে। আমরা অস্ত্র আইনের 12 ধারায় পড়ছিলাম, যদি কোনো ব্যক্তি পুলিশ অফিসার ব্যতীত অথবা ম্যাজিস্ট্রেট ব্যতীত যদি কোনো ব্যক্তি সন্দেহজনক কোনো ব্যক্তিকে অস্ত্র শস্ত্র নিয়ে ঘোরাফেরা করে, এরকম কোনো ব্যক্তিকে যদি গ্রেপ্তার করেন, তিনি কি করবেন? ওই ব্যক্তিকে অস্ত্র সহ পুলিশ অফিসারের নিকট হস্তান্তর করবেন। ঠিক সেম জিনিস
যদি পুলিশ অফিসার ব্যতীত অন্য কোনো অফিসার কোনো ব্যক্তিকে যদি গ্রেপ্তার করেন ও কোনো বস্তু যদি আটক করেন, তাহলে তিনি কি করবেন? থানায় প্রেরণ করবেন। ধারা 29-এর 1। ধারা 29-এর 1 আটক ব্যক্তি সম্পর্কে এবং আটককৃত মালামাল সম্পর্কে বিধিবিধান। ধারা 29-এর 2 বলা হয়েছে, উপধারা 1 অনুসারে যখন মাদকদ্রব্য ও কোনো বস্তু প্রেরণ করা হবে বা প্রেরণ করা হলে অতি দ্রুত আইনানুগ ব্যবস্থা গ্রহণ করতে হবে। কি করতে হবে? যদি কোনো ব্যক্তি কোনো ব্যক্তিকে গ্রেপ্তার করার পর বা কোনো মাদকদ্রব্য সহ যদি গ্রেপ্তার করার পর যদি থানায় প্রেরণ করা হয়, তখন থানার অফিসার কি করবেন? ওই গ্রেপ্তারকৃত ব্যক্তি সম্পর্কে বা মাদকদ্রব্য সম্পর্কে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবেন। আটককৃত মাদকদ্রব্য বা বস্তু যদি পরিমাণে বেশি হয়, সংরক্ষণ করা যদি দুষ্কর হয়ে পড়ে বা সংরক্ষণ যদি ঝুঁকিপূর্ণ হয় বা অতি মূল্যবান যদি হয়, তাহলে মালামালের নমুনা ও প্রমাণক সংগ্রহ, অর্থাৎ সামান্য সামান্য কিছু মাদকদ্রব্যের কিছু মালামাল কি করতে হবে? প্রত্যেকটা মাদকদ্রব্য যদি 2-3 প্রকারের থাকে, তাহলে প্রত্যেকটা মাদকদ্রব্য থেকে সামান্য কিছু পরিমাণ সংরক্ষণ করতে হবে। এই এটা মালামালের নমুনা ও প্রমাণক হিসেবে কি করতে হবে? সংরক্ষণ করতে হবে। এবং অবশিষ্ট মালামাল আদালতের অনুমতিক্রমে ধ্বংস করা যাবে, নিষ্পত্তি করা যাবে, বিলিবন্দেজের ব্যবস্থা করা যাবে। ধারা 29-এর 2। ধারা 29-এর 3 বলা হয়েছে, আটককৃত মালামাল যদি তাৎক্ষণিক বিলিবন্দেজে অপরিহার্য হয়ে পড়ে, অর্থাৎ তৎক্ষণাৎ যদি বিলিবন্দেজ করা প্রয়োজন হয় অথবা মালামাল স্থানান্তর বা বহন যদি অযোগ্য হয়, তাহলে নমুনা ও প্রমাণ সংগ্রহপূর্বক হস্তান্তর, ধ্বংস বা বিলিবন্দেজ করা যাবে। ধারা 29-এর 3। ধারা 29-এর 1-এ বলা হয়েছে, যদি অপর কোনো ব্যক্তি গ্রেপ্তার করেন, তাহলে মাদকদ্রব্য সহ ওই গ্রেপ্তারকৃত ব্যক্তিকে পুলিশের নিকট হস্তান্তর করবেন। পুলিশ প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবেন। যদি মাদকদ্রব্য সংক্রান্ত অপরাধ হয়, মাদকদ্রব্যের পরিমাণে যদি বেশি হয়, তাহলে সামান্য কিছু পরিমাণ মাদকদ্রব্য নমুনা বা প্রমাণক সংগ্রহপূর্বক বাদ বাকি মালামাল কি করবেন? ধ্বংস, বিলিবন্দেজ বা নিষ্পত্তির ব্যবস্থা করবেন। আর ধারা 29-এর 3-এ বলা হয়েছে, যখন মাদকদ্রব্য আটক করা হবে, মাদকদ্রব্যের পরিমাণে যদি বেশি হয়, এক স্থান হতে অন্য স্থানে নিয়ে যাওয়া যদি সম্ভব না হয়, তাহলে ধ্বংস, বিলিবন্দেজ বা নিষ্পত্তি করার যদি প্রয়োজন হয়, তাহলে তখনই নিষ্পত্তি বা বিলিবন্দেজ করা যাবে। ধারা 29-এর 3। ধারা 31 মাদকদ্রব্য অপরাধ সংক্রান্ত মাদকদ্রব্য অপরাধের তদন্তের সময়সীমা। ধারা 31। ধারা 32 মামলা তদন্ত হস্তান্তর। মহাপরিচালক যদি চাই তদন্তের একটা সময়সীমা বললাম না, একই জিনিস আপনারা একটু দেখে নিন। ধারা 32-এ বলা হয়েছে, মাদকদ্রব্যের মামলার তদন্তভার হস্তান্তর, অর্থাৎ মহাপরিচালক যদি বুঝতে পারেন বা মহাপরিচালকের নিকট যদি কোনো ব্যক্তি আবেদন করেন, তাহলে সেই আবেদনের প্রেক্ষিতে বা মহাপরিচালক যদি অন্য কোনো তথ্য পান, তাহলে সেই তথ্যের ভিত্তিতে কি করতে পারেন? মাদকদ্রব্য অপরাধ সংক্রান্ত যদি কোনো অফিসার তদন্ত করেন, তাহলে সেই তদন্তকারী অফিসার পরিবর্তন করার জন্য পুলিশ অফিসারকে নির্দেশ দিতে পারেন। ধারা 32, এমনকি তিনি নির্দিষ্ট করে কোনো অফিসারের নামও উল্লেখ করতে পারেন, যে অফিসারের কাছে এই মামলাটা হস্তান্তর করা হোক। ধারা 32। ধারা 36-এ বলা হয়েছে বিভিন্ন অপরাধের দণ্ড। ধারা 36-এর 2। ধারা 36-এর 1 হলো টেবিলটা বিশাল টেবিল, এই টেবিলের দরকার নাই, এই টেবিল মাথা নষ্ট করার দরকার নাই, টেবিল থেকে সাধারণত প্রশ্ন তেমন হয় না। ঠিক আছে। ধারা 36-এর 2-এ বলা হয়েছে, কোনো ব্যক্তি যদি মাদকদ্রব্য অপরাধে দণ্ড ভোগ করার পর পুনরায় মাদকদ্রব্য অপরাধ করে, তাহলে তিনি দণ্ডিত হবেন, তাহলে তার শাস্তি হবে দ্বিগুণ। অর্থাৎ যে মাদকদ্রব্য অপরাধ তিনি করবেন, অপরাধের যে শাস্তিটা আছে, সেই শাস্তি দ্বিগুণ হবে। ধারা 36-এর 2। ধারা 36-এর 3-এ বলা হয়েছে, যদি কোনো ব্যক্তি মাদকদ্রব্য অপরাধে 2বার দণ্ড ভোগ করার পর পুনরায় মাদকদ্রব্য অপরাধ করে এবং দণ্ডিত হয়, তাহলে তার শাস্তি হবে মৃত্যুদণ্ড, যাবজ্জীবন কারাদণ্ড অথবা অনূন্য 20 বছর, অর্থাৎ সর্বনিম্ন 20 বছর কারাদণ্ড। ধারা 36-এর 3। ধারা 36-এর 3। ধারা 36-এর 4। ধারা 36-এর 4 এগুলো কিন্তু বিভিন্ন অপরাধের দণ্ডের কথা উল্লেখ করা হয়েছে। ধারা 36-এর 4, কোনো ব্যক্তি যদি মাদক সেবন অপরাধে প্রতীয়মান হয়, তাহলে তাকে চিকিৎসার জন্য কি করতে হবে? মাদকাসক্তি নিরাময় কেন্দ্রে প্রেরণ করতে হবে। অপরাধী যদি অনিচ্ছুক হয়, সেক্ষেত্রে অপরাধী হিসেবে গণ্য হবে। অর্থাৎ ধারা 36-এর 4-এ বলা হয়েছে, কোনো ব্যক্তি যদি 24 ধারা অনুযায়ী যদি বিভিন্ন পরীক্ষা নিরীক্ষা করা হয়, পরীক্ষা নিরীক্ষা করার পর যদি কোনো ব্যক্তিকে মাদকাসক্ত বা মাদক সেবী যদি মনে হয়, তাহলে তার চিকিৎসার জন্য কি করতে হবে? তাকে মাদকাসক্তি নিরাময় কেন্দ্রে প্রেরণ করতে হবে। এখন ওই ব্যক্তি যদি চিকিৎসা নিতে যদি অনিচ্ছুক হয় বা সে যদি চিকিৎসা নিতে না চায়, তাহলে সে কি অপরাধী হিসেবে গণ্য হবে। ধারা 36-এর 4 অনুযায়ী সে ব্যক্তি কি হবে? দণ্ডিত হবে। ধারা 36-এর 4। ধারা 36-এর 5, কোন ব্যক্তি অ্যালকোহল পান করে নেশাগ্রস্ত হয়ে যদি জনশান্তি যদি নষ্ট করে, জনগণের শৃঙ্খলা যদি নষ্ট করে বা বিরক্তি সৃষ্টি করে বা নেশাগ্রস্ত হয়ে যদি গাড়ি চালায়, তাহলে তিনি অপরাধী হবেন। ধারা 36-এর
5, ধারা 36-5। তাহলে যদি কোনো ব্যক্তি মাদকাসক্ত অবস্থায় যদি গাড়ি চালায়, মনে করেন একটা প্রশ্ন আসলো, ক নামক একজন ব্যক্তি নেশাগ্রস্ত হয়ে কি করে, মোটরযান চালালো অথবা কোনো বাস চালালো অথবা কোনো প্রাইভেট কার চালালো, এখানে ক এর অপরাধ কি? তাহলে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের ধারা 36-5 উপধারা অনুযায়ী যদি কোনো ব্যক্তি নেশাগ্রস্ত হয়ে যদি মোটরযান চালায় বা জনগণের শান্তি শৃঙ্খলা রক্ষা করে বা জনগণের শান্তি যদি ভঙ্গ করে বা আইন শৃঙ্খলা যদি অবনতি ঘটায়, তাহলে সেই ব্যক্তি অপরাধী হিসেবে গণ্য হবেন। ধারা 36-5, ধারা 36-5। ধারা 36-6, এখানে মোটরযান চালানো সংক্রান্ত আরো কিন্তু অপরাধ আছে সড়ক পরিবহন নিয়ন্ত্রণ আইনে। ঠিক আছে, সড়ক পরিবহন নিয়ন্ত্রণ আইনের এখানে ব্যতিক্রম অপরাধের ভিতরে এটা যাবে। ধারা ব্যতিক্রম অনুযায়ী অপরাধ হতে পারে, অথবা মাদকদ্রব্যের যদি সংক্রান্ত যদি কোনো অপরাধ যদি থাকে সড়ক পরিবহন নিয়ন্ত্রণ আইনে, সেই অপরাধের সাথে এই অপরাধটাও দেওয়া যেতে পারে। ধারা 36-5 আর ওদিকে সড়ক পরিবহন নিয়ন্ত্রণ আইনের যে ধারায় হোক। ধারা 36-6, যানবাহন সরকারি যানবাহন চালনকালে যদি কোনো অফিসারের অনুপস্থিতিতে গাড়ি মাদকদ্রব্যের পরিবহনের সময় আটক করা হয়, তাহলে কি করতে হবে? অপরাধ অনুযায়ী আইনানুগ ব্যবস্থা করতে হবে এবং বিভাগীয় ব্যবস্থা গ্রহণ করা যাবে। অর্থাৎ আমরা যেমন বলছিলাম যে সরকারি কর্মচারীর যদি কি করা হয়, গাড়ি যদি ব্যবহার করে যদি আপনার 26-3, 26-3 না, সরকারি কর্মচারীর গাড়ি ব্যবহার করে যদি কোনো মাদকদ্রব্য সংক্রান্ত কোনো অপরাধ সংগঠন করা হয়, সেক্ষেত্রে অপরাধ সংগঠনের ক্ষেত্রে কি করা যায়, গাড়ি জব্দ করা যায়। এক্ষেত্রে ওই সরকারি কর্মচারীর বিরুদ্ধে কি ব্যবস্থা করা যায়, এখানে আইনে যে ব্যবস্থা আছে আইনে সে ব্যবস্থা গ্রহণ করা যাবে। সেই সাথে তার যে বিভাগীয় যে ব্যবস্থা আছে, সে যে ডিপার্টমেন্টে চাকরি করে সেই ডিপার্টমেন্টে অনুযায়ী ডিপার্টমেন্টাল ব্যবস্থা গ্রহণ করা যাবে। ধারা 36-6। ধারা 36-2, একবার অপরাধ করার পর যদি পুনরায় অপরাধ করে তাহলে দ্বিগুণ শাস্তি। ধারা 36-3, দুইবার অপরাধ করার পর যদি তিনবার দণ্ডিত হয় তাহলে শাস্তি হবে সর্বনিম্ন 20 বছর। ধারা 36-4, কোনো ব্যক্তি যদি নেশাগ্রস্ত হয়ে যদি গাড়ি চালায় বা মাতলামি করে বা জনগণের বিরক্তি সৃষ্টি করে তাহলে শাস্তি হবে ধারা 36-4। ধারা 36-5 বলা হয়েছে, কোনো ব্যক্তি কোনো ব্যক্তি ধারা 36-4 হলো কোনো ব্যক্তি যদি মাদকাসক্ত যদি কি হয়, অপরাধী হয় বা মাদকদ্রব্য যদি সেবন করে বা মাতাল হয়, সে যদি চিকিৎসা নিতে যদি অনিচ্ছুক হয় তাহলে তার অপরাধ হবে ধারা 36-4। ধারা 36-5, যদি মাদকদ্রব্য সেবন করে কোনো ব্যক্তি জনগণের শান্তি শৃঙ্খলা রক্ষা করে, নষ্ট করে, বিরক্তির সৃষ্টি করে বা যদি গাড়ি চালায় তাহলে সেই ব্যক্তি অপরাধ হবে ধারা 36-5। ধারা 36-6 বলা হয়েছে, সরকারি যানবাহন যদি চালায় তাহলে সেই সরকারি যানবাহনের যে ড্রাইভার থাকবেন তার অপরাধ হবে ধারা 36-6। ধারা 37, মাদকদ্রব্য উৎপাদনে বা মাদকদ্রব্য জন্য উৎপাদন করার ক্ষেত্রে বা ব্যবহার করার ক্ষেত্রে যদি কোনো যন্ত্রপাতি পাওয়া যায় তাহলে তার শাস্তি ধারা 37। অর্থাৎ মাদকদ্রব্য উৎপাদনের ক্ষেত্রে যে সকল যন্ত্রপাতি ব্যবহার করা হয় বা যে সকল ওয়ার্ড বা উপকরণ ব্যবহার করা হয়, এই উপকরণ যদি কোনো ব্যক্তির দখলে পাওয়া যায় বা কোনো ব্যক্তির নিকট যদি পাওয়া যায় তাহলে তিনি অপরাধী হবেন ধারা 37। এখানে মাদকদ্রব্য উপকরণ কি কি হতে পারে, এখানে মাদকদ্রব্যের বিভিন্ন যন্ত্রপাতি, যেমন মাদকদ্রব্য খাওয়ার ক্ষেত্রে যে বিভিন্ন ম্যাচ ব্যবহার করা হয়, বিভিন্ন ধরনের যে যন্ত্রপাতি গুলা ব্যবহার করা হয়, বিভিন্ন যন্ত্রাংশ ব্যবহার করা হয়, এইগুলা যদি কোনো ব্যক্তির নিকট পাওয়া যায় তাহলে তার অপরাধ হবে ধারা 37। ধারা 38, যদি কোনো ব্যক্তি গৃহ বা যানবাহন ইত্যাদি ব্যবহার করার জন্য যদি দেয় তাহলে তার শাস্তি হবে ধারা 38। ধারা 38 বলা হয়, যদি কোনো ব্যক্তি কোনো মাদকদ্রব্য অপরাধ সংগঠনের জন্য বা সংগঠনের জন্য তার মালিকানাধীন কোনো বাড়ি বা গাড়ি অথবা জায়গা জমি অথবা ব্যবসা প্রতিষ্ঠান অথবা অন্য কোনো অর্থ বা সম্পদ যদি ব্যবহারের অনুমতি দেয় তাহলে তার শাস্তি হবে ধারা 38। ধারা 37 বলা হয়েছে, যদি কোনো ব্যক্তির নিকট মাদকদ্রব্য সংক্রান্ত কোনো উপকরণ পাওয়া যায় তাহলে তার শাস্তি হবে ধারা 37। ধারা 38 কি, গৃহ অথবা যানবাহন যদি কোনো ব্যক্তি মাদকদ্রব্য অপরাধ সংগঠনের জন্য অপর কোনো ব্যক্তিকে যদি দেয়, এখানে গৃহ যানবাহন বলতে এখানে জায়গা জমি বোঝানো হয়েছে, ঘর বাড়ি বোঝানো হয়েছে, অর্থ সম্পদও বোঝানো হয়েছে, তারপরে ব্যবসা প্রতিষ্ঠানে বোঝানো হয়েছে। এই সকল কোনো কিছু দিয়ে যদি কোনো ব্যক্তি অপর কোনো ব্যক্তিকে সাহায্য করে তাহলে তার শাস্তি হবে ধারা 38। ধারা 39, এখানে বেআইনি বা হয়রানিমূলক তল্লাশি অপরাধ অর্থাৎ পুলিশ অফিসার অথবা সরকারি কোনো অফিসার অথবা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অফিসারের শাস্তি ধারা 39। ধারা 40, অর্থ যোগানদাতা, পৃষ্ঠপোষকতা অর্থ ও মদতদাতা। এখানে অর্থ যোগানদাতাকে সিনিয়র অফিসার, সিনিয়র অফিসার না, আপনার বড় বড় যারা টাকা পয়সার মালিক আছেন অথবা বড় বড় যারা লিডার থাকেন, যারা পৃষ্ঠপোষকতা করেন বা যাদের মদদে বিভিন্ন ধরনের অপরাধ সংশ্লিষ্ট হয় বা অপরাধ সংগঠিত হয়, এই সকল ব্যক্তি যারা থাকেন তারা যদি কোনো ব্যক্তিকে মদদ দেন
বা কোনো ব্যক্তিকে যদি অর্থের যোগান দেন, অথবা কোনো ব্যক্তিকে যদি পৃষ্ঠপোষকতা করেন, তার পৃষ্ঠপোষকতায় অপরাধ কি হয়, সংগঠিত হয়। এখন এমন কোনো ব্যক্তি আছে যার মদদে বা যার পৃষ্ঠপোষকতায় মাদকদ্রব্য সংক্রান্ত কোনো অপরাধ সংগঠিত হলো, তাহলে ওই মাদকদ্রব্যের শাস্তি হবে ধারা 40। ধারা 40। ধারা 41। ধারা 41-এ বলা হয়েছে মাদকদ্রব্য অপরাধ সংগঠনে যদি প্ররোচনা দেওয়া হয়, প্ররোচনা প্ররোচনা যদি কেউ দেয় বা সহায়তা যদি কেউ করে, তাহলে তার শাস্তি ধারা 41। কোনো ব্যক্তি মাদকদ্রব্য অপরাধ সংগঠনে অপর কোনো ব্যক্তিকে যদি প্ররোচনা করে, সহায়তা করে বা ষড়যন্ত্র করে, তাহলে ওই ব্যক্তি শাস্তি হবে ধারা 41। ওই ব্যক্তি অপরাধী হবেন এবং ওই ব্যক্তি অপরাধের জন্য শাস্তি ভোগ করবেন ধারা 41। তাহলে ধারা 37-এ বলা হয়েছে উৎপাদন করার জন্য যদি কোনো যন্ত্রপাতি পাওয়া যায় তাহলে তার শাস্তি। ধারা 38-এ বলা হয়েছে যানবাহন অথবা গৃহ দিয়ে যদি কোনো ব্যক্তি সাহায্য করেন তাহলে তার শাস্তি। ধারা 39-এ বলা হয়েছে বেআইনিমূলক বা হয়রানিমূলক তল্লাশি করার ক্ষেত্রে দণ্ড। ধারা 40-এ বলা হয়েছে মদতদাতা অথবা পৃষ্ঠপোষকতা অথবা অর্থের যোগানদাতা। ধারা 41-এ বলা হয়েছে যদি কোনো ব্যক্তি অপর কোনো ব্যক্তিকে মাদকদ্রব্য অপরাধ সংশ্লিষ্ট কোনো অপরাধ সংগঠন করার জন্য সহায়তা করে, প্ররোচনা দেয়, ষড়যন্ত্র করে, উদ্যোগ গ্রহণ করে অথবা করার জন্য চেষ্টা করে, তাহলে ওই ব্যক্তির শাস্তি হবে, ওই ব্যক্তি অপরাধী হবেন এবং ওই ব্যক্তির শাস্তি হবে ধারা 41। ধারা 43 কোম্পানি কর্তৃক মাদকদ্রব্য অপরাধ সংগঠন। এখানে কোম্পানি বলতে বোঝায় সরকারি কোনো সংস্থা, তারপরে সরকারি কর্তৃপক্ষ, বাণিজ্যিক প্রতিষ্ঠান অথবা সমিতি বা সংগঠনকে কি বলা হয়, এখানে প্রতিষ্ঠান হিসেবে ধরা হয় বা কোম্পানি হিসেবে ধরা হয়। এখন এই কোম্পানির যদি কোনো একজন ব্যক্তি বা কোনো একজন অফিসার, কোনো একজন মালিক বা কোনো একজন ব্যক্তি যদি করেন, তাহলে ওই কোম্পানি করেছেন বলে অপরাধী হিসেবে গণ্য হবে। ধারা 43। ধারা 43। জামিন সংক্রান্ত বিধান গুরুত্বপূর্ণ। ধারা 47। জামিন সংক্রান্ত বিধান। ধারা 47-এর 1, এই আইনে অভিযুক্ত ব্যক্তিকে জামিনে মুক্তি প্রদান করা যাবে না। ক, যদি অভিযুক্তর আবেদনের উপরে ওই অন্যান্য আইন যেমন নারী শিশু আইন, তারপরে অ্যাসিড অ্যাসিড আইন, এই সকল আইনের ক্ষেত্রে যেমন বলা হয়েছে যে কোন কোন ক্ষেত্রে জামিন প্রদান করা যাবে, কোন কোন ক্ষেত্রে প্রদান করা যাবে না, এটাও সেম জিনিস। কোন ক্ষেত্রে প্রদান করা যাবে না? যদি অভিযুক্তর আবেদনের উপরে, অর্থাৎ আসামির জামিন আবেদনের উপরে যদি রাষ্ট্রপক্ষকে বা বাদীপক্ষকে যদি শুনানির সুযোগ প্রদান করা না হয়, তাহলে কি করা যাবে না? জামিন প্রদান করা যাবে না। খতে বলা হয়েছে দোষী সাব্যস্ত হওয়ার জন্য যদি যুক্তিসঙ্গত কারণ থাকে, আদালত যদি এরূপ মনে করেন যে ওই ব্যক্তি দোষী সাব্যস্ত হবে, তাহলে তাকে জামিনে মুক্তি প্রদান করা যাবে না। গতে বলা হয়েছে অভিযুক্ত ব্যক্তি নারী বা শিশু অথবা আহ অসুস্থ যদি হয়, বিকলাঙ্গ যদি হয়, বয়স্ক যদি হয়, অথবা জামিনে মুক্তি প্রদান করা হলে ন্যায় বিচার বিঘ্নিত হতে পারে। ন্যায় বিচার যদি বিঘ্নিত হতে, অভিযুক্ত ব্যক্তি নারী, শিশু, বিকলাঙ্গ অথবা বয়স্ক যদি না হয়, অথবা তাকে ছেড়ে দেওয়ার ক্ষেত্রে, ছেড়ে দেওয়ার পর যদি ন্যায় বিচার বিঘ্নিত হওয়ার সম্ভাবনা থাকে, তাহলে সেক্ষেত্রে তাকে কি করা যাবে না? জামিনে মুক্তি প্রদান করা যাবে না। ধারা 47-এর দিয়ে বলা হয়েছে তদন্ত সমাপ্তির পর, তদন্ত প্রতিবেদন পর্যালোচনা করার পর বা কোনো তথ্যের ভিত্তিতে যদি এখতিয়ার সম্পন্ন আদালত বা আপিল আদালত যদি বিশ্বাস করেন যে কোনো ব্যক্তি অপরাধের সাথে জড়িত নয় বলে যুক্তিসঙ্গত কারণ আছে, তাহলে ওই ব্যক্তিকে কি করা যাবে? জামিনে মুক্তি প্রদান করা যাবে। কিন্তু জামিনে মুক্তি প্রদান করার ক্ষেত্রে অবশ্যই কি কারণে মুক্তি প্রদান করা হবে, সেই কারণটি অবশ্যই উল্লেখ করতে হবে। ধারা 47-এর 2। তো ধারা 47-এর 1-এ বলা হয়েছে কোন কোন ব্যক্তিকে জামিনে মুক্তি প্রদান করা যাবে না। জামিন আবেদনের উপর যদি শুনানির ব্যবস্থা করানো হয়, অথবা ওই ব্যক্তি যদি অপরাধী হওয়ার যদি যুক্তিসঙ্গত কারণ থাকে, অথবা ওই অপরাধী যদি শিশু, বিকলাঙ্গ অথবা নারী যদি না হয়, অথবা তাকে যদি জামিনে মুক্তি প্রদান করার পর যদি ন্যায় বিচার বিঘ্নিত হওয়ার সম্ভাবনা থাকে, সে যদি প্রভাব খাটানোর চেষ্টা করতে পারে বা সে যদি বিঘ্ন ঘটাইতে পারে, সেক্ষেত্রে কি করা যাবে না? তাকে জামিনে মুক্তি প্রদান করা যাবে না। আর অন্য ক্ষেত্রে জামিনে মুক্তি প্রদান করা যাবে যদি আদালত কোনো কারণ পায় বা বিশ্বাস করে বা যদি কোনো তথ্য প্রমাণ পায় বা কোনো সাক্ষ্য প্রমাণ যদি পাওয়া যায় যে এই যে সকল ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে এর ভেতরে একজন অথবা দুজন ব্যক্তি এই অপরাধের সাথে সংশ্লিষ্টতা নাই বা এই অপরাধ তারা সংগঠন করা নাই, কোনো তথ্যের ভিত্তিতে যদি পাওয়া যায় বা কোনো প্রমাণ যদি পাওয়া যায়, তাহলে ওই ব্যক্তিকে কি করতে পারেন? আদালত জামিনে মুক্তি প্রদান করতে পারেন। ধারা 47-এর 2। ধারা 56, ক্যামেরায় গৃহীত ছবি, রেকর্ডকৃত কথাবার্তা ইত্যাদির সাক্ষ্যমূল্য। আমরা যেমন পড়ছিলাম যে না, এই সংক্রান্ত পড়া হয় নাই।
তো ধারা 56তে বলা হয়েছে ক্যামেরায় গৃহীত ছবি, আপনার ক্যামেরায় যে সকল ছবি আপনি ধারণ করবেন, অথবা মোবাইলে যে সকল কথাবার্তা রেকর্ড করবেন, অথবা অন্য কোনো পন্থায় যদি রেকর্ড করা হয় বা ছবি ধারণ করা হয়, ভিডিও করা হয়, প্রত্যেকটা জিনিসই মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে 56 ধারা অনুযায়ী কি হবে, এর সাক্ষ্যগত মূল্য আছে, আদালতে এর সাক্ষ্য মূল্য আছে। আপনি যখন বিভিন্ন অপরাধ সংশ্লিষ্ট কোনো তথ্য, সাক্ষ্য প্রমাণ যখন আদালতে হাজির করবেন, সেই তথ্যের ভিতরে যদি কোনো ভিডিও থাকে, কোনো স্থিরচিত্র থাকে, বা কোনো কথাবার্তা যদি থাকে, কোনো রেকর্ডিং যদি থাকে, সেগুলো আদালত গ্রহণ করবেন কোন ধারা অনুযায়ী, এই মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের 56 ধারা অনুযায়ী এর সাক্ষ্যগত মূল্য আছে। এই সাক্ষ্যগত মূল্য থাকার কারণে কি করতে হবে, আদালত এগুলা বিচারের ক্ষেত্রে আহ গ্রহণ করবেন। ধারা 56। ধারা 60। ধারা 60 শেষ ধারা, ক্ষতিপূরণ ইত্যাদির দাবি অগ্রহণযোগ্য। অত্র আইনের অধীনে, অত্র আইনের অধীনে অর্থাৎ মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের অধীনে বা এই আইনের অধীনে কোনো আদেশের ফলে যে সকল আদেশ দেওয়ার কথা হয়েছে, যেমন বিভিন্ন ধরনের বিভিন্ন ক্ষেত্রে কি আছে, আদেশ আছে। 16 ধারায় লাইসেন্স বাতিলের আদেশ, 17 ধারায় লাইসেন্স সাময়িকভাবে আদেশ, তারপর 18 ধারায় আছে। এই সকল ধারার ক্ষেত্রে যে আদেশগুলো দেওয়া হয়, এই আদেশের ফলে যদি কোনো ব্যক্তি ক্ষতিগ্রস্ত হয় বা কোনো ব্যক্তি যদি বেশি ক্ষতিগ্রস্ত হয়, এই ক্ষতিগ্রস্ত যদি হলে সেই ব্যক্তি কি করতে পারবে না, কোনো প্রকার ক্ষতিপূরণ দাবি করতে পারবেন না বা কোনো প্রকার ফিস চাইতে পারবেন না। অর্থাৎ যে কোনো আদেশের ফলে যদি কোনো ব্যক্তি ক্ষতিগ্রস্ত হয়, সে ক্ষতিগ্রস্ত হওয়ার কারণে ওই ব্যক্তি কি করতে পারবেন না, কোনো ক্ষতিপূরণ দাবি করতে পারবেন না। ধারা 60। তাহলে 1 ধারা থেকে 60 ধারা পর্যন্ত, এর ভিতরে মোটামুটি আপনার 11 ধারা, 12 ধারা, 11, 12, 16, 17, 16, 17, 18, 19, তারপরে এদিকে আছে 23, 23, 24, 23, 24, এদিকে 37, 38, 39, 40, 41, আর আছে 47 আর 56। মোটামুটি এই কয়টা ধারা ও 31টা আছে। আপনার যে অপরাধের তদন্তের সময়সীমা, এটা গুরুত্বপূর্ণ। ঠিক আছে, এই ধারাগুলো একটু বেশি গুরুত্বপূর্ণ, এগুলো একটু বেশি বেশি পড়ার চেষ্টা করবেন। আর বাদ বাকি যেগুলো আছে যেমন 26, 27, 28, 29, 29টা আবার গুরুত্বপূর্ণ আছে। তারপরে এগুলা তেমন আসে না, আসে না এগুলা একটু মনে রাখেন, এমসিকিউ আসার সম্ভাবনা থাকে এর ভিতর থেকে। তাহলে ধারা 1 থেকে ধারা 60 পর্যন্ত মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের কোন ধারায় কোনো সমস্যা আছে? না স্যার, সমস্যা নাই। তাহলে সামনের যে দিন আছে এই দিন থেকে পর্নোগ্রাফি নিয়ন্ত্রণ আইন, এই আইন সহ আরো 3-4টা আইন ছোট শেষ করব, তারপরে বড় বড় কোনো মাইনর আইন শুরু করব। তাহলে রাত্রে মনে আছে ক্লাস হবে না, এই যে এখন শুরু হয়ে গেছে অলরেডি। কথা বুঝতে পারছেন? জি স্যার, বুঝতে পারছি। আর যদি আগামীকাল শুক্রবার যদি ক্লাস নিতে পারি, তাহলে অবশ্যই জানা দেবো আমি। যেহেতু মাঝের 8টা ক্লাস আমি 8 দিন নিতে পারি নাই, বৃহস্পতিবার আমি যাওয়ার কারণে নিতে পারি না। ঠিক আছে, আমি চেষ্টা করবো ওই 8টা ক্লাস নেওয়ার জন্য। তাহলে ইনশাল্লাহ ভালো থাকেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।